স্যার, যেটা বলতেছিলাম, আমার জীবনের সর্বশেষ ভাইবা ছিল আমার 36 বিসিএস ভাইবা। ওই ভাইবাটা আমার খুব খারাপ ভাইবা হয়েছে, কারণ আমি জেনারেলে ভাইবা দিতে গিয়েছিলাম জেনারেল পোস্টের জন্য। কিন্তু সেইখানে আমি যখন ভাইবা বোর্ডে, আমার প্রিপারেশন ভালো ছিল, কিন্তু ভাইবা বোর্ডে যখন ঢুকবো, এর মিনিট পাঁচেক আগে জানতে পারলাম ভাইবা বোর্ডে যিনি আছেন তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাব ডক্টর আবুল কালাম আজাদ স্যার, ফিজিক্যাল কেমিস্ট্রি। আমার নিজের সাবজেক্টে ছিল কেমিস্ট্রি। তো আমি যে একটা ভয় যে পেয়েছে, আমি কালো মানুষ, আমি একদম পুরো লাল হয়ে গিয়েছিলাম। কিন্তু ভাইবাটা আমার ভালো হয়েছে, স্যাররা যথেষ্ট হেল্পফুল ছিলেন। আমি ভেবেছিলাম যে ওই ভাইবাটাতে আমি পাশ করবো না, কিন্তু ইনশাল্লাহ আমি পাশ করেছি। তো সুতরাং এইটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। আর যেটা বিষয়টা হচ্ছে যে আপনাদের পদ সংখ্যা হচ্ছে 12,000 সামথিং। আপনারা উত্তীর্ণ হয়েছেন 15,000 সামথিং। তো একই, আপনারা এইখানে যারা আছেন তারাও একাধিক পদে উত্তীর্ণ হয়েছেন। তো সব কিছু মিলিয়ে ইউনিক ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হয় না যে 7-8 হাজারের বেশি হবে আপনারা। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ভাইভাতে ন্যূনতম ভাইবার যে বেসিক যে বিষয়গুলো আছে, সেই বেসিক বিষয়গুলো যদি আপনারা ফলো করেন, ইনশাল্লাহ আপনারা ভাইভাতে ফেল করবেন না। আর আরেকটা বিষয় হলো, এই ভাইভাটা আমি বারবার আমার আগের ক্লাসগুলো যদি আপনারা দেখে থাকেন, আমি প্রত্যেকটা ক্লাসেই বলি এই ভাইভাটা 8-10টা ভাইবার মতো না। অর্থাৎ এন্ট্রি লেভেলে বা চাকরিতে প্রবেশের সময় যেই ভাইবা নেওয়া হয়, আপনাদের এই ভাইভাটা সেই রকম ভাইবা হবে না। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনারা এখানে যারা আছেন, আপনারা মোটামুটি সবাই, আমার যতটুকু ধারণা যে আপনারা সবাই মোটামুটি 50 ওভার, 50 ওভার। তো সেই ক্ষেত্রে যারা ভাইবা নেবেন তারা হয় আপনাদের সমবয়সী হবেন অথবা আপনাদের জুনিয়র হবেন। সাধারণত এই ধরনের একটি ভাইবা বোর্ডের যিনি চেয়ারম্যান মহোদয় থাকেন, তিনি উপসচিব পদমর্যাদার কেউ একজন হন। তো উপসচিব পদমর্যাদাতে থাকেন, সহযোগী অধ্যাপক থাকেন বা ফুল অধ্যাপকরা থাকেন। তো সেই ক্ষেত্রে আপনাদের এই ভাইবা বোর্ডে উপসচিব পদমর্যাদার কেউ থাকবেন যদি প্রশাসন থেকে আসেন। আর যদি ক্যাডার সার্ভিস থেকে আসেন বা ইউনিভার্সিটি থেকে যদি আসেন, তাহলে তারা ন্যূনতম ভাইবা বোর্ডের চেয়ারম্যান, একজন সহযোগী অধ্যাপক পদমর্যাদার হবেন। তো সুতরাং আপনারাও অনেকেই আছেন সহকারী অধ্যাপক পদমর্যাদার, আর যারা স্কুলে আছেন তারা সিনিয়র শিক্ষক, কেউ 25 বছর, কেউ 30 বছর চাকরি করেছেন। তো সুতরাং এইখানে আপনারা একদমই এই বিষয়টা নিয়ে টেন্স হবেন না। আর আরেকটা বিষয় আমি যেটা বলি, ভাইভাতে অনেক সময় ইগো প্রবলেম হয়। যেমন আমাদের বেলায় সেইটা হয় যে আমরা অনেক সময় যখন আমাদের স্কুলে, আমি এখন সরকারি হাই স্কুলে আছে 36 বিসিএস নন ক্যাডার থেকে, তো দেখা যায় যে অনেক সময় অনেকেই আসেন যারা আমাদেরকে পরামর্শ দেন বা আমাদেরকে কন্ট্রোল করেন, তারা আমাদের থেকে বয়সে ছোট, অনেক বয়সে ছোট। কিন্তু আমরা পেশাগত কারণে আমরা তাদের যে কমান্ড সেটা আমরা মেনে চলি। আচ্ছা, এবার আমি একটু যাব এস এম হাদিউজ্জামান স্যারের কাছে। স্যার, একটু আপনি বলবেন কি ভাইবা বিষয়ে আপনার প্রশ্নগুলো কি কি? এস এম হাদিউজ্জামান স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? সমস্যা নেই, সমস্যা নেই। হাদিউজ্জামান স্যার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু মজিদ আমরা একটু মাজিদ এনএমসি স্যার, মানে মাজিদ স্যারের কাছে একটু জানতে চাই। স্যার, আপনার ভাইবা বিষয়ে আপনার প্রশ্নটা আমরা একটু শুনতে চাই। মাজিদ স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু হাফিজুর রহমান স্যারের কাছে শুনতে চাই। হাফিজুর রহমান স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রবি, হাফিজুর রহমান স্যার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু রফিকুল ইসলাম স্যারের কাছে যেতে চাই। রফিকুল ইসলাম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, দয়া করে আপনি কি একটু বলবেন যে ভাইবার বিষয়ে আপনার প্রশ্ন কি, বা ভাইবার বিষয়ে কোন বিষয়টা নিয়ে আপনি একটু মানে উদ্বিগ্নতা ফিল করতেছেন, বা কোন বিষয়টা নিয়ে আপনি একটু চাপ অনুভব করছেন? স্যার, এই যে মাহমুদুর স্যার যেরকম বললেন যে আসলে অনেক কিছু জানি কিন্তু বলার এটা আমাদের বলতে পারি না। আচ্ছা, এমনকি এই যে আপনার সঙ্গে বলবো সেটাও ইজি ভাবে বলতে পারছি না কথাটা।
আচ্ছা এটাই তো দুর্বলতা আসলে। আচ্ছা স্যার, এইটা 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 কোনো এইটা কোনো দুর্বলতা না। আমি আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দেব, মনে করবেন যে এটা একটা মিসাইল ট্রিক। এটা একটা মিসাইল ট্রিক আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আমি যেহেতু এইটা আপনাদের সবারই সমস্যা হচ্ছে, আমি একটা মিসাইল ট্রিক আপনাদেরকে শিখিয়ে দেব। নাজমুল নাজমুল করিম স্যার, স্যার একটু কি বলবেন স্যার আপনার মানে কি ধরনের প্রবলেম আপনি অনুভব করেন? নাজমুল করিম স্যার, আপনার সাউন্ড আমরা পাচ্ছি না, শব্দ পাচ্ছি না। আপনার মাইক্রোফোন খুব সম্ভবত মিউট করা, আপনি একটু মাইক্রোফোনটাকে আনমিউট করে। মাইক্রোফোন আনমিউট করেনি মনে হয় স্যার। জি স্যার, জি জি জি। আর স্যার এইটাও কিন্তু আপনাদের ক্লাসের মানে ভাইবার একটা অংশ, এটাও আপনাদের ভাইবার একটা অংশ, যেহেতু আপনারা প্রতিষ্ঠান প্রধান। আর এখন প্রতিষ্ঠান প্রধানদের প্রায় সবগুলো কাজই, অনেকগুলো কাজই এখন অনলাইনে চলে এসেছে। যেমন আজকে আমি এই ভিডিওটা করার আগে আমি দেখলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 9টা 20-এর মধ্যে উপস্থিতি এবং অনুপস্থিতির পুরো তালিকা পাঠাতে বলেছে এটিও সাহেবের কাছে। এটিও সাহেবের কাছ থেকে টিও সাহেবের কাছে যাবে, টিও সাহেবের কাছ থেকে ডিডি সাহেবের কাছে যাবে, ডিডি সাহেব সেটা সরাসরি ডিজি মহোদয়ের কাছে পাঠাবেন। এখন সরকারি হাই স্কুল মানে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে অতিরিক্ত কোনো জনবল থাকে না, সেক্ষেত্রে সেটা প্রধান শিক্ষকেরই করতে হবে। একই রকমভাবে আপনারা যখন প্রতিষ্ঠান প্রধান হবেন ইনশাল্লাহ আপনাদেরও এই দায়িত্বটা আপনাদেরও কাঁধে গিয়ে পড়বে। সুতরাং আমি চাই যে আপনারা এই প্রযুক্তির বিষয়টা একটু অভ্যস্ত হন, আর যদি কোনো প্রবলেম যদি হয় অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন। জয়েন করেনি কয়জন? আর তুমি তুমি সবাইকে ফোন দাও, যে কজনকে চেনো ওই কজন তো আছেই, এরা স্যার বাকিদেরকে ফোন দাও। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আমি এরপরে মিন্টু রঞ্জন স্যারের কাছে আমি একটু যাব। স্যার দয়া করে কি একটু বলবেন আপনার ভাইবা সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে, অবশ্যই প্রশ্ন আছে বা ভাইবা বিষয়ে আপনার জানার বিষয়গুলোটি কি একটু বলবেন? ধন্যবাদ স্যার। জি স্যার, জি ধন্যবাদ স্যার। আমার জানার প্রশ্ন হচ্ছে যে সেখানে প্রশ্নগুলা কি স্যার অ্যানালিটিক সিস্টেমের হবে নাকি খুবই সংক্ষিপ্ত প্রশ্ন হবে, বা আমাদের কি সিলেবাস ধরেই, যে সিলেবাসটা আমাদের রিটার্ন পরীক্ষা হয়েছিল জি স্যার। আমরা কি ওটা ধরে আগাবো স্যার, নাকি না পারিপার্শ্বিক আরো কিছু প্রশ্ন আমাদের থেকে যেতে পারে? জি স্যার। এটা আমার একটু জানার ইচ্ছে জি স্যার। স্যার, সিলেবাস ভিত্তিক প্রশ্ন হবে জি স্যার, কিনা? ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আমি স্যার আপনার এই প্রশ্নটার উত্তর দিয়ে নিই স্যার। আমি শুরুতে বলেছি ভাইবা বোর্ড এমন একটা বিষয় যে যারা ভাইবা নেন যারা, তারাও আসলে ঠিক রাখতে পারেন না যে প্রশ্নটা কোন দিকে যাবে। ভাইবা হচ্ছে অন কাইন্ড অফ গেম। এটা আগ থেকেই পূর্ব নির্ধারিত করে রাখা যায় না যে আসলে মানে একটা প্রশ্নের পার্সপেক্টিভে ভাইবার টোটাল বিষয়টাই পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ ভাইবা বোর্ড চিন্তা করে যে আমরা পরবর্তী ব্যক্তিকে এই প্রশ্নটা করব, কিন্তু দেখা গেছে যে আলাপচারিতাতে প্রশ্নটা অন্যদিকে ঘুরে যায়। কিন্তু বেসিক যে বিষয়গুলো আছে আমরা একটু পরে সেই মানে আমাদের বেসিক ক্লাসগুলোতে ঢুকে যাব। আমরা একটু প্রশ্নটা নিয়ে নিলাম, আমাদের বুঝতে একটু আপনাদের সহজ হবে। স্যার এখন এই ভাইবার গেমটা আপনি কিভাবে আপনার পক্ষে নেবেন বা ভাইবাটাকে কিভাবে আপনি আপনার পক্ষে রাখবেন, আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আমরা একটু মাজিদ স্যারের কাছে একটু যাব। মাজিদ এনএমসি স্যার, দয়া করে কি একটু বলবেন? স্যার আমি শুনতে পাচ্ছি না, আরেকবার কি একটু বলবেন? এখন স্যার সম্ভবত মাজিদ স্যার আনমিউট করেননি। আচ্ছা মাজিদ স্যার একটু আনমিউট করে নিন স্যার। ওই যে আপনার মানে স্ক্রিনে আমি যদি একটু দেখাই স্যার, আপনার ওইখানে একটা মাইক্রোফোনের একটা আছে, আমি যদি একটু দেখিয়ে দেই, স্যার আপনারা যখন ইনশাল্লাহ প্রতিষ্ঠান প্রধান যখন হবেন স্যার, তখন আপনারা
তখন ইনশাল্লাহ স্যার আপনারা মানে এরকমভাবে মানে এই যে মিটিং, এটা অন কাইন্ড অফ মিটিং আপনারা অনেকেই করেছেন, এইভাবে আপনাদেরকে মিটিং করতে হবে। তো সুতরাং স্যার একটু মানে আমরা একটু এইখান থেকে আমাদের ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা একটু সারিয়ে নেই। আমরা স্যার এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে যদি ক্লোজ দেওয়া থাকে তাহলে এটা মিউট করা আছে, এটাকে আনমিউট করতে হলে আপনি এটার উপরে একটা প্রেস করবেন, প্রেস করলে এটা আনমিউট হয়ে যাবে। আপনি এটা আনমিউট করে নিন। আচ্ছা, এরপরে আমরা যাব একটু রফিকুল ইসলাম স্যার তো বলেছেন। হাফিজুর রহমান স্যার, আসসালামু আলাইকুম স্যার, একটু আপনার যদি একটু জানাতেন আমাদেরকে আপনার প্রশ্নগুলো। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের দোয়াতে ভালো আছি। তবে স্যার আজকে বিদ্যুতে অনেক সমস্যা করেছে, অনেক। জি স্যার। আমি আপনাদের শীটটা নিয়ে বসবো, কিন্তু আমি আপনাদের শীটটা নিয়ে মানে আমি সব করা আছে, শুধু সাজাতে পারিনি, কিন্তু যেটুকু করা আছে সেটুকু আমি আজকে দিয়ে দেবো স্যার। স্যার আপনি যদি আমাদেরকে কোনো পরামর্শ বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে স্যার, সেটা যদি আমাদেরকে একটু জানাতেন দয়া করে। ওরা কতক্ষণ লাগে? স্যার আসলে ওই মানে সব স্যারই তো স্যার মোটামুটি সবাই অভিজ্ঞ এবং প্রাজ্ঞ শিক্ষক আর কি। জি সবার স্যার। তুলনায় আমি বোধহয় একটু না স্যার, জায়গা আর কি। তারপরেও স্যার আমি মানে আমি সাহস রাখি আর কি, ভাবে বোর্ডে ইনশাল্লাহ আমি সাহস রাখি স্যার, মানে আমার একটু কনফিডেন্স আছে। জি কিন্তু তারপরেও স্যার মানে আমি আপনার ভিডিও বিভিন্ন সময় দেখি স্যার। এবং মানে আপনাকে অনুসরণ করার মতো। না স্যার, না স্যার, আমি স্যার ওইরকমটা না স্যার, আমি শুধুমাত্র আমার যে অভিজ্ঞতাগুলো আছে আমি সেগুলো ভাগাভাগি করার চেষ্টা করি। স্যার একটু শেয়ারিং মানে উইথ ইচ আদার, তাহলে আমার মনে হয় একটু আমরা একটু নিজেকে আরো সমৃদ্ধ করতে পারবো স্যার ইনশাআল্লাহ। জি স্যার। স্যার আমি একটু নাজমুল করিম স্যারের কাছে একটু যাব। স্যার একটু দয়া করে আপনার মতামত বা আপনার পরামর্শটা একটু জানাতেন যদি। স্যার, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার, আমি শুনতে পাচ্ছি আপনাকে। স্যার, আমার সমস্যাটা হচ্ছে ম্যান পাওয়ার যেটা স্ট্রাকচারটা হয় এই 2021 সালে, এটা এমপিও নীতিমালা নিয়ে একটু, স্যার if you discuss this topic in detail I will be benefited. আচ্ছা Manpower structure. স্যার এটা ওই যে বললাম, এটা আমি করে রাখছি, কিন্তু আমি সাজাতে পারিনি, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে। আমি ওটা যেহেতু বিদ্যুতের আজকে সমস্যা ছিল এটা। Sir, thank you. তো স্যার আমরা মোটামুটি আমরা একটু মজিদ স্যারের একটু মতামত নেই। মজিদ স্যার একটু দয়া করে কি আমাদেরকে একটু মানে আপনার মতামত বা আপনার পরামর্শ বা কি আমরা ভাইভাগুলোতে কি জানাতে পারলে আপনাদের সুবিধা হবে, একটু দয়া করে জানাবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি এতক্ষণ আনমিউট করতে একটু অসুবিধা ছিল, তো এখন আনমিউট হয়ে গেল। জি স্যার। জি আপনার উদ্যোগটাকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাচ্ছি স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। এটা আপনার পাঠঘরের আমি নিয়মিত দর্শক বা শ্রোতা। জি স্যার। জি জি স্যার। আর অষ্টম এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধানের ভাইবার জন্য আপনি যে উদ্যোগটা নিয়েছেন, স্যার এর পরিকল্পনা স্যার মানে কিভাবে 7টা ক্লাস বা 8টা ক্লাস কিভাবে নেবেন স্যার। স্যার একটু শুনলাম। আর এই ক্লাসটা কিভাবে মডিউল ভিত্তিক নাকি কোন সিস্টেমে নেবেন স্যার এটা একটু স্যার ক্লিয়ার হওয়া উচিত। আর আমাদের সমস্যাগুলো সবারই একই স্যার। আমরা, আপনি যে কথাটা বারবার বলেন যে আমি যেটা জানি সেখান থেকে প্রশ্ন নাও হতে পারে, যেটা জানি না সেখান থেকে প্রশ্ন হতে পারে। স্যার ফলে যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার ধরন, কৌশল বা আমার স্ট্যান্ডার্ড যে অবয়ব যেটা ভালো থাকবে, যেন ভাইবা বোর্ড যেন আমাদেরকে আমার ব্যক্তিগত যে অবয়বটাকে ভালোভাবে নিবে, এটা একটু প্রশিক্ষণটা আমাদের খুব জরুরি স্যার। আচ্ছা 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 স্যার। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার, খুব চমৎকার একটি কথা বলেছেন আপনি স্যার, যে আমাদের মোটামুটি সবারই এই প্রবলেমটা এই জায়গাতে থাকে। আপনারা ভাইভাতে যে উত্তর করলে পারবেন না এই বিষয়টা একদম মাথা থেকে ঝেড়ে ফেলেন, একদম। আপনারা এইখানে অনেকেই প্রাজ্ঞ শিক্ষক আছেন, অনেকেই ভাইভা নিয়েছেন, এটা আমি জানি, অনেকেই আপনারা ভাইভা নিয়েছেন। তো এই বিষয়টা আমি স্যার আজকে যেটা বলছেন স্যার, আমি শুরুতেই আমি এটা স্বীকার করে নিয়েছি যে আজকে আমাদের এখানে বিদ্যুৎ ছিল না।
আমি যে আপনাদের ক্লাস যে নেব এইটাও আমি ভাবতে পারিনি যে আমি মানে আমার একজন সহকারী স্যার আছেন, আমি তাকে বলছিলাম যে আপনি মানে তুমি একটা কাজ করো যে সবাইকে তাহলে মেসেজ দিয়ে দাও যে আমরা ক্লাসটা আজকে নিতে পারতেছি না। যাই হোক, তারপরেও আল্লাহর রহমতে ক্লাসটা নিতে পারছি স্যার। কিন্তু আজকে আমরা ক্লাসে মূল বিষয়টা হলো আমাদের ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট অ্যাপিয়ারেন্স এবং সেলফ কনফিডেন্স, এই বিষয়টা নিয়ে কথা বলবো। কারণ বাংলা একটা কথা আছে, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। অর্থাৎ আপনি যখন ভাইভা বোর্ডে যখন ঢুকবেন, ওই আপনার প্রথম 30 সেকেন্ডের মধ্যেই ভাইভা বোর্ড আপনাকে জাজ করে ফেলবে। এবং আমি যতটুকু জানি, যেহেতু আমি অনেকগুলো ভাইভা দিয়েছি, বাংলাদেশের প্রধান যে চাকরিগুলো বিসিএস বলেন, ব্যাংক বলেন, আমি এর আগে ব্যাংকে চাকরি করে এসেছি, আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখে থাকলে জানবেন, মানে জেনে থাকবেন। আমি সেখানে দেখেছি এবং পরবর্তীতে আমার নিজেরও পেশাগত কারণে ছোটোখাটো ভাইভা নিতে হয়েছে। তো সেইখানে আমরা প্রথম মানে 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে আমরা জাজ করে ফেলি যে এ ভাইভাতে একে টেকাবো কি টেকাবো না। পরবর্তী যে প্রশ্নগুলো আসে বেশিরভাগের বেলায় ওই যে তাকে টেকাবো কি না ওই জায়গা থেকে, অথবা তাকে টেকাবো এই জায়গা থেকে। তো আজকে আমরা এইটা নিয়ে কাজ করব। আর পরবর্তী শিডিউলটা আপনারা সবাই গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমি গ্রুপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন করি, মানে আপনারা জয়েন হয়ে নেবেন। তো আমরা সেইখানে আপনাদের পুরো শিডিউলটা দিয়ে দেব। আচ্ছা, তো আরও আমাদের সম্মানিত কয়েকজন শিক্ষক মহোদয় আছেন, আমি একটু অনুরোধ করবো স্যার, আপনারা যদি একটু বলতেন আমাদেরকে যে আপনারা আসলে কী বিষয়ে জানতে চান। ধন্যবাদ স্যার। স্যার আসলে সঞ্চালনাটা ওইভাবে নাম ধরে যদি সরাসরি মিন করে বলা যায় যে আসলে এখন স্যার আপনি বলবেন, তাহলে আমার মনে হয় ভালো হয়। একেবারে যদি আমরা সবাই আনমিউট হয়ে থাকি তাহলে অনেক সময় বাড়তি নয়েজ চলে আসে, সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয় স্যার। আচ্ছা স্যার, মানে এখন সমস্যাটা আমরা হচ্ছে সবাই মিউট থাকলাম স্যার, আমরা সবাই মিউট থাকলাম, যে যিনি কথা বলবেন ইনি আনমিউট করে কথা বলবেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেটার জি হবে স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার আর আপনাকে। একটা বিষয় স্যার, আপনার অনুমতি পেলে আমি একটু বলতে চাই স্যার, স্যার যদি স্যার অনুমতি দেন। অবশ্যই স্যার। স্যার প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, এবং স্যার। পক্ষান্তরে আপনাকে এমন একটা মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি বটে। কারণ আমি আপনার ইউটিউবে অনেকগুলো, মানে আমার অনেকগুলো বলতে সবগুলোই আমার দেখা হয়ে গেছে। সেক্ষেত্রে পার্সোনালি আপনাকে ব্যক্তি হিসেবে যদি আমি মনে করি, যেমন আপনার পিডিএফ ফাইলটা আপনি অনায়াসেই কোনো প্রকার টাল বাহানা ছাড়া অনায়াসেই দিয়ে রাখছেন, যে কেউ আপনারা ডাউনলোড করে নিতে পারেন। স্যার এটা একটা মহতী উদ্যোগ। আর পক্ষান্তরে আর একটা বিষয় আমি দেখলাম, যদিও আমরা এটাকে অনারিয়াম বলবো না, একটা ন্যূনতম একটা ফি ধরা হয়েছিল, যেটা না দিয়েও কিন্তু আমরা জয়েন করেছি। তার মানে হচ্ছে যে আমরা ফার্স্ট টাইমে দেখতে চাচ্ছি যে কারা কারা জয়েন করে, আসলে আগ্রহটা কেমন। স্যার আর আসলে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যদি আমরা এখানে পার্টিসিপেট, যেটা অ্যামাউন্ট ধরা হয়েছে এটা আসলে খুব বেশি বড় কিছু না, যদি এটা দিয়ে যদি আমরা ইনক্লুড হতে পারি, তাহলে আমার মনে হয় আমরা নিজেরাও উৎসাহিত হব যে আসলে ক্লাসটা করতেই হবে আমাকে। হ্যাঁ, এটা একটা বিষয়, আমরা মনে হয় সবাই দিয়ে ফেলবো আমরা। আর একটা বিষয় হচ্ছে স্যার, যদি আপনি মব যেটাকে বলে আর কি, আপনার সঙ্গে যদি আপনি আমাদের ভাইভা নিয়ে নেন, হ্যাঁ হ্যাঁ, এইটা আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। আসলে আপনি যদি আমাদের ভাইবেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে না চিনলেও ভার্চুয়ালি আপনাকে যে পরিমাণ চিনেছি, তাতে আমার মনে হয় যে আপনি আমাদের ভাইবা যদি গ্রহণ করে থাকেন, পরপর দুটা ভাইবাও যদি আমাদের আপনাকে দেয়া সম্ভব হয় আমাদের, তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা উপকৃত হব। এবং আমি যখন ভাইবা দিব আপনাকে, পরবর্তীতে ফিডব্যাক যদি আপনি আমাকে দেন যে এই জায়গাটায় আরেকটু সংশোধন করতে হবে, এইটা এইভাবে বলতে হবে, এইটা আমার মনে হয় ট্রেন আপটা এইভাবেই সম্ভব। আর আরেকটা জিনিস বেটার হবে, সেটা হচ্ছে যে আমাদের আগেই লাউড, মানে আমরা এই যে আপনার সঙ্গে সেশন করব 7টি, এর মানে আউটকামটা কি হবে, আমরা প্রথমে কি শিখবো, শিখন ফলটা আর কি। আপনি যদি ফার্স্ট টাইম আমরা এইভাবে আমাদের আচরণিক ব্যাপারটা দেখবো, সেকেন্ড টাইম আমাদের ড্রেস আপটা দেখবো, থার্ড টাইম আমরা এইটা দেখবো, এইভাবে যদি আমরা আগেই আমরা জানতে পারি যে আমরা আজকের ক্লাসে শিখবো। যদিও আপনি বারবার বলতেছিলেন যে ক্লাস না, কিন্তু আসলে আমি পার্সোনালি আপনার কাছে শিখতে পারলে, আমি আপনাকে জাস্ট টিচারই মনে করি, যে আপনার কাছে অনেক কিছু শেখার আছে আমার। হ্যাঁ, পার্সোনালি আমি স্যার আপনার সবগুলো কথার সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু শেষে যেটা বলছেন সেটার সাথে আমি একমত না। আমি আবারও বলছি স্যার, আমি আপনাদের একজন অনুজ, শুধুমাত্র অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগাভাগি। এই যে আজকে এতজন টিচার এখানে বসছেন,
আমার এটা বিশাল বড় সৌভাগ্য। আপনারা কালকে জয়েন করবেন কিনা সেটা আমি জানি না, কিন্তু আজকে যে আসছেন এটা আমার জন্য বিশাল বড় সৌভাগ্য। কারণ আমি যেই জায়গাটা থেকে, কারণ আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আলটিমেটলি আমি আরও বেটার প্রফেশনে ছিলাম, সেইখান থেকে আমি শিক্ষকতায় এসেছি। তো শিক্ষকতার কিছু প্রাপ্তি থাকে, কিছু অপ্রাপ্তি থাকে। তো আজকে যেটা হলো সেটা হলো আমার জন্য প্রাপ্তি। তো আমি মানে আপনি স্যার যেটা বলেছেন সেটা হচ্ছে আমি মক ভাইবা, এটা আমার স্যার মানে আমি আবার বলে নিচ্ছি যে স্যার ওই ইলেকট্রিসিটির সমস্যার জন্য আমি গতকালকে সব গুছিয়ে গিয়েছি। সকালবেলায় আমি স্কুলে গিয়েছি, স্কুল থেকে এসে আমার রুমে যখন ঢুকি তখন বিদ্যুৎ চলে যায়, সারা দিন বিদ্যুৎ ছিল না, যার কারণে আমি আপনাদের শিডিউলটা যে করে দেবো সেই শিডিউলটা করতে পারিনি। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, শিডিউলটা আমি আজকে রাতে ইনশাল্লাহ আমি কমপ্লিট করলে আজকে রাতে আমি দিয়ে দেবো। আর দ্বিতীয় যে প্রশ্নটা করে মক ভাইবের বিষয়টা স্যার, এটা আমার আগেই মাথায় আছে। আর আজকের ক্লাসটা স্যার সেইটা যদি আমি মানে আপনাদেরকে আগে জানাতে পারিনি, আজকের ক্লাসটা হচ্ছে ফার্স্ট অ্যাপিয়ারেন্স, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, এবং এর সাথে হচ্ছে যে আপনাদের সেলফ কনফিডেন্স এটা থাকবে। আর যেই সমস্যাটা মানে এই সমস্যাগুলো থেকে আপনারা কিভাবে উতরাবেন সেটার একটা গোল্ডেন রুল আমি বলে দেবো স্যার। তো স্যার এখন আমি আসি স্যার যে আপনারা অ্যাপিয়ারেন্সের আগে আপনাদের যে সেলফ কনফিডেন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আপনারা কীভাবে স্ট্রং করবেন। আপনারা সবাই শিক্ষক, আপনারা দীর্ঘ 30 বছর বা 25 বছর শিক্ষকতা করছেন। ভাইবা বোর্ডে যারাই থাকবে আপনারা শুধু সিম্পলি এই কথাটা মাথায় রাখবেন যে এ আমার ছাত্র, আমি আমার ছাত্রদেরকে যেভাবে বলি আমি তাকে ঠিক এভাবেই বলবো। আপনি যদি শুধু এইটুকু যদি করেন, আমি স্যার প্রত্যেকটা ভাইবা, আমার জীবনের প্রথম ভাইবা তো আমার চাকরি হয়েছে আল্লাহর রহমতে, জীবনের শেষ ভাইবা তো আমার চাকরি হয়েছে, মাঝখানে যতগুলো ভাইবা দিছে আল্লাহর রহমতে আমার কোনো ভাইবাতে ফেল নাই, এবং আমার জীবনের সবচেয়ে খারাপ ভাইবা 36 ভাইবা সেইটা তো আমি পাশ করে আসছি। শুধু আমি এইটুকু মনে রাখবেন আপনারা, যে যারা ভাইবা জিজ্ঞেস করছে আপনি সে কোন পদে আছে, কোথাকার অধ্যাপক, কোথাকার সহযোগী অধ্যাপক, এইটা আপনারা মনে করবেন না, মনে করবেন যে আমার ছাত্র এই যেটা জিজ্ঞেস করছে আমি আমার ছাত্রকে যেভাবে বুঝাই আমি তাকে সেভাবেই বোঝাবো। এটা হচ্ছে গোল্ডেন রুল স্যার। এবং আমরা যারা শিক্ষকতা করি আমাদের জন্য এটা সবচেয়ে মানে এটা স্যার একদম প্র্যাকটিক্যাল, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে এটা ব্যবহার করি। ভাইভাতে তো বটেই ব্যবহার করি, প্র্যাকটিক্যাল লাইফে এটা ব্যবহার করি, কারণ আমি যেটা শিখছি আমি তো এটা সম্পর্কে জানি। তাহলে আমার একটা ছাত্র যদি আমাকে জিজ্ঞেস করতো তাহলে আমি তাকে যেভাবে বলতাম আমিও তাকে সেভাবে বলবো। আপনারা ঠিক এই বিষয়টা স্যার মাথায় রাখবেন, ঠিক আছে স্যার। এরপরে আসি স্যার আমরা আমাদের শীটে উল্লেখ করে দেব যে ভাইবার ড্রেস আপ নিয়ে যদি একটু কথা বলি। ভাইবার ড্রেস আপটা স্যার, যেহেতু এখন বর্ষাকালে ভাইবা হচ্ছে, বর্ষাকালে সাধারণত আমাদের সরকারি অফিসগুলোতে ব্লেজার বা কোট বা কমপ্লিট স্যুট এগুলো পরিধান করা হয় না। ভাইবাতে আপনি অ্যাজ ইউজুয়াল যে পোশাক পরেন, যারা ইসলাম ধর্ম অনুসারী, যারা পাঞ্জাবি পরেন একদম সেটা পরবেন, কোনো সমস্যা নেই। পোশাক নতুন হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু পোশাকটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পোশাকটা যেন আয়রন করা থাকে। আপনি এটা বললাম আমি পোশাকের বিষয়ে। এরপরে আসি যারা অন্য ফর্মাল পোশাক পরেন, আমি অনুরোধ করব যারা অন্য ফর্মাল পোশাক পরেন তারা দয়া করে হাফ হাতা কোনো শার্ট পরবেন না, আপনারা ফুল হাতা শার্ট পরবেন। টাই ইচ্ছা করলে পরতে পারেন, যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান, আমার মতে টাই পরাটা উচিত। কিন্তু যাদের টাই পরার অভ্যেস নেই তাদের টাইটাতে একটু আপনার অস্বস্তি লাগতে পারে, তো এটার জন্য এখন থেকে একটু টাইটা পরে একটু প্র্যাকটিস করবেন। 3 নম্বরটা হলো আপনাদের বেল্ট, যেটা মানে আপনি যখন করবেন, আপনি যখন ফুল হাতার শার্ট যখন পরবেন তখন আপনাকে ইন করতে হবে। আপনি যখন করবেন তখন বেল্টের বকলেস মানে সামনের দিকে যে জায়গাটা থাকে স্যার, দয়া করে সেই জায়গাটা যেন ছেঁড়া ফাটা না হয়। বেল্ট দামি হতে হবে এমন কোনো কথা নেই, যেন এটা মানসম্মত হয়, এটা দেখতে যেন ভালো লাগে। এরপরে আসি আমার শার্টের কালার বা পোশাকের কালার। আমাদের এইখানে কোনো ম্যাডাম আছে কিনা আমি জানি না, যারা ইসলাম ধর্ম অনুসারী তারা বোরকা ব্যবহার করতে পারবেন। ভাইবার ঢোকার সময় মুখটাকে খোলা রাখতে হবে, যাতে যারা ভাইবা গ্রহণ করবেন তারা যেন আপনাদেরকে সরাসরি দেখতে পারেন। যারা ইসলামী পোশাক অর্থাৎ পাজামা পাঞ্জাবি পরিধান করবেন, পাজামা পাঞ্জাবি সাধারণত একটু লাইট কালারের হলে ভালো হয়, একটু লাইট কালারের হলে ভালো হয়।
আর যারা মানে শার্ট এবং প্যান্ট যারা পরবেন, আপনারা একটু চেষ্টা করবেন শার্টটা যেন একটু লাইট কালারের হয়, প্যান্টটা যেন একটু ডিপ কালারের হয়, হতেই হবে এমন কোনো কথা নেই। আর জুতার বিষয়ে জুতার বিষয়ে অবশ্যই আপনারা শু টাইপের জুতা পরার চেষ্টা করবেন, শু টাইপের জুতা পরার চেষ্টা করবেন। নতুন করে যদি জুতা না থাকে, কারণ এটা আমরা অনেক সময় গ্রাম মানে যারা একটু উপজেলা শহরে যারা থাকি, আমরা দেখা যায় যে একটু ক্যাজুয়াল টাইপের পরি, ওই ক্যাজুয়াল টাইপের জুতা না, আপনারা যেটাকে আমরা শু বলি, স্ট্যান্ডার্ড শুটা হচ্ছে অক্সফোর্ড শু বলা হয়। আপনারা নেটে সার্চ দিলে অক্সফোর্ড শু পেয়ে যাবেন। আর আপনারা যদি দেখতে চান আমি একটু দেখিয়ে দিতে পারি অক্সফোর্ড শু। একজন প্রশ্ন করেছেন পাম্প শু পরা যাবে কিনা। স্যার আমি উত্তর দিচ্ছি। স্যার আপনার মনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মানে অক্সফোর্ড শু, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যদি না পারেন কোনো সমস্যা নেই, পাম শু পরেন আপনি, কোনো সমস্যা নেই, তবে একটু কালার করে নেবেন, বর্ষার দিন যেন ময়লা না থাকে। আমি মনে হয় স্যার বুঝাতে পেরেছে। আচ্ছা, এরপরে আসি আমার শুটে গেল আমার টোটাল অ্যাপিয়ারেন্স। এবার চলে আসি আমরা হাতের নখ। হাতের নখটা একটু পরিষ্কার রাখতে হবে এবং নখটা অবশ্যই কেটে নিতে হবে। হাতের নখটা কেটে নিতে হবে। এরপরে হচ্ছে চুল দাড়ি আপনাকে মানে ভাইবার একদিন বা দুদিন আগে চুল দাড়িটা সুন্দর করে কেটে নেবেন, ছোট করে, আপনি আপনার মতো করে, এখানে নতুন করে কোনো কিছু করার দরকার নেই। আর ভাইবা বোর্ডে আপনি কি কি নিয়ে যাবেন? ভাইবা বোর্ডে আপনি নিয়ে যাবেন আপনার ওইখানে যেটা বলা থাকবে, অর্থাৎ ওই যে ভাইবার আপনাদের যখন একটা বিজ্ঞপ্তি যখন হবে, ওই বিজ্ঞপ্তির সময় আপনাদেরকে বলে দেবে এই পেপারসগুলো নিয়ে যেতে হবে, এই পেপারসগুলো আগে জমা দিতে হবে। সাধারণত ভাইবা বোর্ডের সামনে একটি ডেস্কে ওইখানে অফিস সহায়করা বসা থাকেন, অফিস সহায়কদের কাছে আপনার ওই কাগজপত্রগুলো জমা দিতে হবে। এখন আপনি নিজের সাথে কি ক্যারি করবেন? নিজের সাথে মোবাইল, যদি নির্দেশনা থাকে মোবাইল বাইরে রেখে যেতে হবে। এটা নির্দেশনা থাকে, মোবাইল নিয়ে ভাইবা বোর্ডে যাওয়া যায় না। মোবাইল ক্যারি করে মানে মোবাইল বাইরে রেখে যেতে হবে। আপনি যদি হাত ঘড়ি যদি পড়েন, চমৎকার, হাত ঘড়ি পড়েন, কোনো সমস্যা নেই, পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। একটা কলম, যেহেতু আপনি শিক্ষক এবং আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে ভাইবা দিতে যাচ্ছেন, আপনি একটা কলম ক্যারি করবেন, সিম্পল একটি কলম ক্যারি করবেন। যেমন ধরুন আমি যদি দেখাই, এরকম একটি কলম ক্যারি করবেন আপনি। আর প্রতিষ্ঠান প্রধান যেহেতু, আপনার সাথে সবসময় একটা লাল কলম থাকতে হয় প্রতিষ্ঠান প্রধানদের, কারণ প্রতিষ্ঠান প্রধান স্যারেরা ওনারা বিভিন্ন বিষয়ে স্বাক্ষর করতে হয় বা লাল কালিতে তাদের কোনো হাইলাইটেড নোট লিখতে হয়। এখন লাল কলমটা আপনি চাইলে, আমার দুঃখিত স্যার আমার এখানে পকেট নেই, আপনি দুইটা কলম এইখানে রেখে দিতে পারেন, বুঝতে পারছেন? এবং এইটা প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিসটা করার কারণটা হচ্ছে কি স্যার, ভাইবা বোর্ডে এমন অভিজ্ঞতাও আছে যে ভাইবা বোর্ডে কলম নিয়ে যান নাই, এটা তো একটা ঘোরতর অন্যায়। এরপরে ভাইবা বোর্ড তাকে বলছে যে ঠিক আছে আমাদের কলম দিয়ে লিখুন। ভদ্রলোক কলম দিয়ে লিখছেন, প্রশ্নের উত্তরও করছেন, কিন্তু আসার সময় তিনি কলমটা নিয়ে বের হয়ে আসছেন। ওনার পুরো ভাইবাটাই স্পয়েল, পুরো ভাইবাটাই ওনার চলে গেছে। প্রশ্নের উত্তর পরে, আপনার মানে প্রশ্নের উত্তর নিয়ে আমরা পরে কথা বলবো, প্রশ্নের উত্তর পরে, টোটালটাই তার স্পয়েলড হয়ে গিয়েছে। সুতরাং কলম ক্যারি করবেন, এবং একটি লাল কলম এবং একটি কালো কলম ক্যারি করবেন যখন ভাইবা বোর্ড আপনাকে কিছু লিখতে বলবে। আচ্ছা, মিন্টু রঞ্জন স্যার একটা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়ে নিই। স্যার আমরা যে পেশাগত ইয়েটা, স্যার ওটা আপনাদের মানে যে সার্কুলার হবে যখন, তখন সেই সার্কুলারে জানিয়ে দেবে কি কি পেপারস নিতে হবে, এবং আপনাদেরকে ভাইবা বোর্ডে আপনারা কি কি উপস্থাপন করবেন সেটা সম্পর্কে আপনাদের একটা সার্কুলার হবে। সার্কুলারে যা যা থাকবে সেগুলো আপনাকে উপস্থাপন করতেই হবে।
কিন্তু সার্কুলারের বাইরেও যদি আপনার বিশেষ কোনো ডিগ্রি থাকে বা বিশেষ কোনো অর্জন যদি থাকে, সেটা আপনি উপস্থাপন করতে পারেন। আচ্ছা, আমরা ছিলাম কলম পর্যন্ত ছিলাম। আচ্ছা, আমরা হাত ঘড়িয়েও বলেছি। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ভাইভা বোর্ডে আপনি প্রবেশ করবেন কিভাবে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যেটা বলেছেন, তিনি বলেছেন যে 20টি ভাইভা বোর্ড তিনি করবেন, 20টি ভাইভা বোর্ড, এবং প্রতি ভাইভা বোর্ডে কতজনের ভাইভা নেবেন এটা এখন পর্যন্ত বলা হয়নি। তো আমরা ধরে নিচ্ছি যে প্রতি ভাইভা বোর্ড দিনে হয়তো বা 25 জন বা 30 জনের ভাইভা নেবেন 2 শিফটে। যদি 2 শিফটে নেন তাহলে হয়তো বা 50 জনের ভাইভা নিতে পারেন। তো 2 শিফটে যদি 50 জনের ভাইভা নেন তাহলে প্রতি ভাইভার জন্য 10 মিনিট 15 মিনিট বা মানে সর্বনিম্ন 5 মিনিট বা সর্বনিম্ন 10 মিনিট বা সর্বনিম্ন 15 মিনিট সময় পাওয়া যাবে। তো আপনারা যখন ভাইভা বোর্ডে যখন আপনারা প্রবেশ করবেন, আমরা এটা স্যার আমি মক ভাইভাতে দেখিয়ে দেবো একদম মানে রিয়েল করে। আমি শুধু একটু মানে প্রিকশনগুলো যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে যে ভাইভা বোর্ডে অনেক সময় ভাইভা বোর্ড বড় হয়, মানে একটি বড় একটি রুমের মধ্যে হয়। ভাইভার সম্মানিত সদস্যরা যারা থাকেন তারা একটু দূরে থাকেন। তো আপনি আবার অনেক সময় হয় কি ভাইভা বোর্ড ছোট হয়, আপনি 2 পা দিলেই ভাইভা বোর্ড আপনার সামনে চলে আসে। অনেক সময় দেখা যায় যে অফিস সহকারীরা তারা দরজা খুলে দেয়, অনেক সময় আপনাকে দরজা খুলতে হয়। আপনার হাতে যে ফাইল থাকবে, আপনি যে গেট আপটা আছে আপনার, ওই গেট আপটা নিয়ে আপনি দরজা খুলবেন। দরজা খুলে যদি রুম ছোট হয়, রুম ছোট হলে একটু বড় করে সালাম দিবেন। সাধারণত ভাইভা বোর্ডের চেয়ারম্যান মহোদয় তিনি মাঝখানে থাকেন, আপনাকে আগে ভাইভা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে চিনতে হবে। তার দিকে তাকিয়ে আপনি সালামটা দিবেন এবং পুরো সালামটা যেন সবার কাছে যেন যায়। এরপরে দরজা যদি ছোট হয়, মানে রুম যদি ছোট হয়, আপনি অনুমতি নেবেন যে স্যার আসতে পারি। তারা বলবেন যে ঠিক আছে, আপনি হ্যাঁ ঠিক আছে আসুন। আসার পরে আমি আবারও বলে রাখি যে যারা আপনাদের ভাইভা নেবেন তারা আপনাদের সহকর্মী। আর এন্ট্রি লেভেলের ভাইভা, অর্থাৎ একটা চাকরির জন্য যে ভাইভা হতো সেই ভাইভাতে আপনি মানে তখন কিছুই না, কিন্তু আপনারা সহকর্মী, এবং ওই রেসপেক্ট ভাইভা বোর্ডে যারা থাকবেন তারা আপনাদেরকে অবশ্যই করবেন। এইটা নিয়ে আপনারা একদমই মন খারাপ করবেন না, একদমই ঘাবড়াবেন না। যে যাই বলুক, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে যাই বলুক, আপনি ওইখানে যাবেন, ওইখানে যাওয়ার পর আপনাকে তারা দাঁড় করিয়ে রাখবে না, আপনাকে বলবেন যে বসেন। এরপরে আপনি ধন্যবাদ দিয়ে বলবেন স্যার ধন্যবাদ স্যার। এরপরে আপনি বসবেন। বসার সময় এখন যেটা হচ্ছে যে এটা আপনার উপরে নির্ভর করবে আপনি কিভাবে বসবেন। সাধারণত যারা এন্ট্রি লেভেলের ভাইভাতে যায় তাদের হাতটা মানে এই যে আমি এরকমভাবে হাঁটুর উপরে রেখে, আমি একটু দাঁড়িয়ে দেখাই। আচ্ছা, দাঁড়িয়েও দেখানো যাচ্ছে না, হাঁটুর উপরে রেখে বসতে হয়। তো আপনারা তো যেহেতু তাদের সহকর্মী, আপনারা এত মানে এভাবে বসবেন না। এভাবে বসলে আপনার ভিতরে একটা ভীতি চলে আসবে। আপনারা অ্যাজ ইউজুয়াল যেভাবে বসেন, কোনো একটা সরকারি অফিসে গেলে যান না, ডিসি স্যারের সাথে আপনাদের মিটিং থাকে সেইখানে যান, ইউনো স্যারের সাথে আপনাদের মিটিং থাকে সেইখানে যান, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সম্মানিত অধ্যাপক মহোদয় আসলে আপনারা তার কাছে যান, অ্যাজ ইউজুয়াল ওইভাবে আপনারা বসবেন। বুঝতে পারছেন স্যার? এইভাবে বসে এরপরে আপনার ভাইভাটা শুরু হবে। ভাইভাটা শুরু হবে আপনার। এখন এইখানে আমি একটু বলে রাখি যে ভাইভাতে অনেকের মুদ্রা দোষ থাকে, যেটাকে আমরা ম্যানারিজম বলি। মুদ্রা দোষটা হচ্ছে অনেকের হাত কাঁপে, মানে হাতটাকে নাচাতে থাকেন আপনারা। এটা আমারও এই প্রবলেমটা আছে যে অনেকের পাও কাঁপাতে থাকেন। দয়া করে ভাইভা বোর্ডের ওই সময়টাতে এই ম্যানারিজমটা আপনারা বাদ দিবেন। এই ম্যানারিজমটা আপনারা বাদ দেবেন, কারণ আমি স্যার শুরুতেই আপনাদেরকে বলেছি যে প্রথম 30 থেকে 60 সেকেন্ডের মধ্যেই ভাইভা বোর্ড সিদ্ধান্ত নিবে যে আপনাকে তারা টেকাবে কি টেকাবে না। যদি আপনি পজিটিভ সেন্স যদি রাখতে পারেন, পজিটিভ সেন্স রাখলে বা পজিটিভ অ্যাপিয়ারেন্স যদি আপনি তৈরি করতে পারেন, তারা আপনাকে ওই টাইপের প্রশ্নগুলো করবে যেগুলো করলে আপনি টিকবেন। আর যদি ভাইভা বোর্ড সিদ্ধান্ত নিয়ে নেয় যে আপনাকে রাখবে না, তাহলে প্রশ্ন করার তো অভাব নেই, আটকানোর অনেক রাস্তা আছে। তা এইটা হলো আমাদের ভাইভা বোর্ডে বসা পর্যন্ত আমাদের মানে ভাইভা বোর্ডে আপনি কীভাবে বসবেন এই পর্যন্ত, ভাইভা বোর্ড পর্যন্ত আমরা গেলাম। এরপরে আমরা ভাইভা বোর্ডের অ্যাটমসফিয়ার আমরা কিভাবে ধরবো সেটা আমি আপনাদেরকে শেখাবো। এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আমি যাদের কাছ থেকে শিখছি ভাইভা কীভাবে করতে হবে, আমার সম্মানিত শিক্ষাগুরুদের পরামর্শ এবং তাদের শিক্ষা এবং আমার নিজের অভিজ্ঞতা, আপনারা ভাইভা বোর্ড পুরো নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন। পুরো নিজের পক্ষে কীভাবে আনবেন সেটা আমি ধরিয়ে দিচ্ছি।
স্যার এখন এই যে আমরা ভাইবা বোর্ডের সামন পর্যন্ত যে গেলাম, এইখানে আপনাদের অনেকেরই প্রশ্ন আছে। দয়া করে যদি একটু আমাকে প্রশ্নগুলো করেন একজন একজন করে, কারণ আমাদের এইখানে মোট 11 জন সম্মানিত শিক্ষক মহোদয় আছেন। আপনারা যদি একটু প্রশ্নগুলো যদি করতেন এই ধাপগুলোর মধ্যে কোথাও আপনাদের বুঝতে সমস্যা আছে কি না। স্যার যদি রুম বড় হয় স্যার, জি তাহলে কি আমরা দূর থেকে অনেক দূরে হয়তো বা আছেন, জি স্যার। কিন্তু আমরা কিভাবে পারমিশন ওখান থেকে নিব না কোথায় গিয়ে নিব, এটা একটু। আচ্ছা স্যার, এটা একটা চমৎকার একটা প্রশ্ন যে আমি ভাইবা বোর্ড বোর্ডটা একটু ভেতরের দিকে আছে। তো আপনাদের এনটিআরসি এর যে ভাইবা হবে স্যার, এনটিআরসি এর রুমগুলো ছোট ছোট, আপনারা যারা গেছেন আপনারা দেখছেন রুমগুলো ছোট ছোট। ওইখানে স্যার আপনাকে ঢুকলেই আপনি দেখবেন যে ভাইবা বোর্ড আপনার সামনে। আর যদি ইনকেস যদি বড় যদি হয় তাহলে আপনি কি দরজাটা খুলবেন, দরজাটা খোলার সময় একটু ঢুকে বা দরজাটার একটু ফাঁকা করে আপনি সালাম দিবেন। সালাম দেওয়ার পর একটু জোরে সালাম দেবেন। সালাম দেওয়ার পরে আপনি তাদের কাছ থেকে অনুমতি চাইবেন যে স্যার আসতে পারি। যদি তারা না শোনেন আপনি আরেকবার বলবেন। এরপর যদি না শুনে আপনি ঢুকে সামনে গিয়ে সালাম দেবেন। সাধারণত প্রথমবার বললেই শোনা যায়। আচ্ছা আমরা একটু স্যার রফিকুল বাড়ি স্যারকে একটু বলবেন যে স্যার এই যে আমরা ভাইবা বোর্ডের সামন পর্যন্ত যে গেলাম এই পর্যন্ত স্যার বুঝতে কি বা এইখানে আপনার কোনো প্রশ্ন আছে কিনা স্যার? না, অনেক ধন্যবাদ স্যার, অনেক ক্লিয়ার হয়েছে বিষয়টা। সেটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে যাব, কিভাবে দাঁড়াবো, বসার বিষয়টা যদিও আপনি যেটা বললেন, কিন্তু আমাদের কিছু সমস্যা থেকেই যায়, যেটা আপনি বলতেছিলেন যে মুদ্রা দোষ। আমাদের বসার ক্ষেত্রে অনেক সময় মুদ্রা দোষটা থাকে। এগুলো অ্যাভয়েড করার জন্য আমরা এখন থেকে আসলে প্র্যাকটিসটা আসলে করতে হবে। যদিও আপনাকে সামনাসামনি পাওয়া সম্ভব না, ওই মব ভাইবের সময় যদি বিষয়টা একটু খেয়াল করেন, আমাদের এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে মব ভাইবের সময়, যে আমরা পারি কি না আসলে। স্যার স্যার এখন এইটা একটু স্যার আপনারা যে কাজটা করবেন স্যার সেটা হচ্ছে যে আমি বলি স্যার আপনাদের এই ভাইভাটা ফেল মানে পুরো ফেল, পাস মানে আপনারা যেই ভাইভাতে পাস করবেন ইনশাল্লাহ আপনারা সবাই প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান হবেন। এখন এই যে ম্যানারিজম যেটা বলি আমরা বা মুদ্রাদোষ যেটা বলি স্যার আমরা, এটা অনেক সময় নিজেরটা নিজের চোখে ধরা পড়ে না। তবে সব মুদ্রাদোষী যে খারাপ বিষয়টা এমনটা না। পৃথিবীর কোনো মানুষই নিখুঁত না। ম্যানারিজম সবারই কম বেশি কোনো না কোনো কিছু থাকে। এটার জন্য সবচেয়ে ভালো হবে আপনি প্রথমে সেলফ কনফিডেন্সটা বাড়ানোর জন্য যেটা বললাম যে আপনারা সম্মানিত সহকর্মী যারা আছেন, যারা ভাইবা দেবেন একত্রে, একজন আরেকজনকে ভাইবা জিজ্ঞেস করুন যে ঠিক আছে আজকে আমরা 3 জন আপনার ভাইবা নেব, আমরা 3 জন আজকে ভাইবা দেব। আপনারা এরপর নিজেদেরকে নিজেরা ফিডব্যাক দেন যে কী প্রবলেমগুলো হচ্ছে বা কী সমস্যাগুলো হচ্ছে। প্রশ্ন পারেন বা না পারেন সেটা নিয়ে সমস্যা নেই, অন্তত অ্যাটমসফিয়ারটা যেন আত্মস্থ হয়। ফেল করাবেন এটা দিয়েই তো আমাদের ভয় লাগতেছে স্যার। না। এই বিষয়টা এত মনের মধ্যে যদি থাকে যে ফেল করাবেন, না তাহলে ফেল আবার না স্যার, না স্যার 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 ফেল করাবে না স্যার, ফেল করাবে না। ভাইবা বোর্ডে কাউকে ভাইবা বোর্ড কাউকেই ফেল করায় না, কাউকেই ফেল করায় না যদি কেউ ফেল না করতে চায়। প্রাসঙ্গিকতার বাইরে একটু কথা বলতে হয়, অনেক সময় স্যার। মনে থাকে না বিষয়গুলো, স্যার। সেজন্য একটু বলে রাখি আর কি স্যার। আমরা যারা এনটিআরসি পরীক্ষা 3টা বা 4টা ক্যাটাগরিতে টিকেছি, স্যার তো ওরা কি স্যার 4টা ক্যাটাগরিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো? মানে ভাইবা 4টা ক্যাটাগরিতে হবে কি না? জি স্যার, না আমি যেমন মনে করেন স্যার, যেমন আমি অধ্যক্ষ পদে টিকেছি, স্যার। ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ টিকেছি, স্যার তারপর ইন্টারমিডিয়েট কলেজের অধ্যক্ষ পদে টিকেছি, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে টিকেছি। এখন 4টা পরীক্ষা যদি কি স্যার এমন কি হবে যে ওভারল্যাপিং হয়ে যাবে, যে একটার জন্য আরেকটা পরীক্ষা দিতে পারবো না? না 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 নাকি স্যার, সুযোগ আমাদেরকে দেওয়া হবে স্যার? না স্যার, আপনার প্রত্যেকটা পদ ভিন্ন, প্রত্যেকটা পদের জন্য পরীক্ষা ভিন্ন হয়েছে, প্রত্যেকটা পদের জন্য ভাইবাও ভিন্ন হবে। থ্যাংক ইউ স্যার। যদি আদার্স কোনো নির্দেশনা না থাকে, আপনার পদ তো ভিন্ন। পদ ভিন্ন স্যার ঠিকই, কিন্তু টাইমটা যদি একই টাইমে দেখা যাচ্ছে এই বোর্ডে আমার এটার না পরীক্ষা না না হচ্ছে, ওই বোর্ডে ওইটা স্যার হবে না, ওইটা ওনারা ওভাবে ম্যানেজ করবে, ওইটা ওনারা ওভাবে ম্যানেজ করে নেবেন। ধন্যবাদ স্যার। জি, কারণ আপনাদের দেখেন আপনাদের পরীক্ষাগুলোর সময় টাইম ম্যানেজমেন্ট করে নিয়েছেন না, তারা ওভাবে ম্যানেজ করে নেবে। আচ্ছা স্যার, আমরা এই যে ভাইবার টেবিল পর্যন্ত আমরা গিয়েছি, এইখানে আর কারো কোনো প্রবলেম বা সমস্যা আছে কিনা সেটা একটু আমাকে জানান।
স্যার ওই টাই কোট পড়ার বিষয়ে বললেন, কোট পরবো কি করবো না, এটা একটু এইটা স্যার এখন গরমের সময় সরকারি একটা নিয়মই আছে, গরমের সময় কোট টাই যেন বা স্যুট যেন না পরে, এটা নিয়মই আছে। আহ, মানে এটিকে নিরুৎসাহিত করা হয়। আর যখন কিন্তু প্রচন্ড টাইটা পরবো এই তো স্যার। টাইটা আপনি স্যার চাইলে পড়তে পারেন, যেহেতু প্রতিষ্ঠান প্রধান স্বাভাবিকভাবেই আপনাকে তো ওভাবে একটু যেতে হবে। ওখানে কি আমাদের নির্দেশনা দিবে নাকি স্যার যে শুট করা যাবে কিনা? না না না, ওই নির্দেশনা দেবে না। সাধারণত ভাইভাগুলোতে স্যুট পরে যেতে হয়, বা স্যুট পরে যাওয়ার, যদি শীতকাল যদি হয় স্যুট পরে যাওয়াটাই বেটার। কিন্তু এখন গরমকাল চলছে, তো এইখানে সরকার অনেক সময় এই বছর এখন পর্যন্ত নির্দেশনা জারি করে নেয়। এটা অন্যান্য বছরগুলোতে, গত বছরে একটা নির্দেশনা জারি করেছিল, গত বছর না তার আগের বছর, যে সরকারি অফিস আদালতে স্যুট টাই পরা ওই সময়টুকুর জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এখন এই প্রচণ্ড গরমের মধ্যে আপনি যদি স্যুট টাই পরে যান, বিষয়টা একটু অড দেখাবেন। আপনি আপনার মতো ফুল হাতা শার্ট, তারপরে প্যান্ট ইন্ট করে আপনি টাই পরে যেতে পারেন ইনশাল্লাহ। আর টাই পরলে স্যারেরা, টাই পরলে টাই পিনটা ব্যবহার করার চেষ্টা করবেন, এবং টাই পিনটা যেন একটু সিম্পল হয়, গর্জিয়াস যেন না হয়। মানে একটু একদম এই যে মুক্ত টুক্ত দেওয়া বা পাথর টাথর দেওয়া এরকম যেন না হয়, একদম সিম্পল যেন হয়। আচ্ছা, আর আমি একটু মজিদ স্যারের কাছে একটু জানতে চাই, যে স্যার একটু দয়া করে কি বলবেন যে এই বিষয়টাতে আপনার কোনো পরামর্শ আছে কি না? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসলে আমরা তো এতদিন ভাইবা নিতাম, এখন স্যার তো ভাইবা দিতে হবে। স্যার জি স্যার, আমি ওই কথাটাই শুরুতে বলছি স্যার। এটা তো ভীতিকর একটা বিষয় আছে। আহ, আমরা যখন ভাইবা বোর্ড পর্যন্ত যাব, স্যার যাওয়ার পর আমাদের যে সার্টিফিকেট গুলো, আর এর সাথে আমাদের কিছু অর্জন আছে। আমাদের এই 25 বছর বা 24 বছর আমরা যারা চাকরি করছি, আমাদের কিছু ট্রেনিং সার্টিফিকেট আছে স্যার এবং আমাদের একাডেমিক সার্টিফিকেট আছে। এগুলো স্যার সহ একটা বায়োডাটা টাইপের আমরা যদি প্রিন্ট করে নিয়ে যাই, এটা কি ওখানে উপস্থাপন করা যাবে কিনা স্যার? স্যার ধন্যবাদ স্যার আপনাকে। স্যার বিষয়টা হচ্ছে যে আপনারা, যেটা বললাম আমি, অনেক সময় হয় কি যে আমি যখন ভাইবা যখন দিয়েছি আমার জীবনের মানে প্রাইমারি ভাইভাতে, ওইটা ডিসি মহোদয় সরাসরি তার কাছে ফাইল উপস্থাপন করতে হয়েছিল। কিন্তু এরপরে ব্যাংকের যে ভাইভাগুলো দিই, ওই ভাইভাগুলোতে ওনারাই উপস্থাপন করেছিলেন ফাইল, মানে ওনারা আগে ফাইল নিয়ে নিয়েছেন, এবং সর্বশেষ আমার বিসিএস পরীক্ষাতে ওনারা ফাইল আগেই নিয়ে নিয়েছেন। এটা মানে এটা নির্ভর করে ভাইভাতে যারা অ্যারেঞ্জ করবেন, অ্যারেঞ্জাররা কিভাবে করবেন সেটার উপর নির্ভর করে। আর আপনারা ফাইল যখন নিয়ে যাবেন, তখন অবশ্যই আপনারা একটা কোড ফাইল ব্যবহার করবেন। কোড ফাইলটা হচ্ছে, আমি মানে এখন দেখাতে পারতেছি না, জাস্ট এই যে এই রকমের যে ফাইলগুলো থাকে, অর্থাৎ এই যে মাঝ বরাবর থাকে, আমরা বাদে যেটা, সে কোড ফাইলটা নিয়ে যাবেন। কোড ফাইলটা নিয়ে যাবেন। আপনার যে অর্জনগুলো আছে সেই সবগুলো নিয়ে যাবেন না, কারণ অতগুলো দেখতে গেলে আবার অনেক সময় বিরক্তি চলে আসে। মূল যেইটা বা আপনি সবচেয়ে, আপনার কাছে যেটা মনে হয় যে এটা আমার সবচেয়ে ভালো অর্জন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন, ওইটাকে আপনি ওই ফাইলে আপনার মূল সার্টিফিকেটগুলোর নিচের দিকে নিয়ে যাবেন। অনেক সময় হয় কি, ভাইবা বোর্ডে ওনারা যখন ফাইলগুলো যখন নিয়ে নেন আগে, তখন তারা ওই বলেন যে আপনার এগুলো লাগবে না, এগুলো আপনি আপনার কাছে রাখুন, আমরা শুধু স্যারেরা এইটা দেখবেন। ঠিক আছে। আর ভাইবা বোর্ডে আরেকটা নির্দেশনা আসবে, পেপারের কয়েকটা কপি ফটোকপি নিতে হয়, মানে ফটোকপি এইখানে জমা দিতে হয়, ওভাবে আপনার প্রিপারেশন নিয়ে রাখবেন। ফটোকপিগুলো কি সত্যায়িত লাগবে স্যার? ওইটা নির্দেশনা, মানে ভাইবা বোর্ড মানে কি নির্দেশনা দেয় তার উপর নির্ভর করবে। আমার মনে হয় ভাইবা না নিয়ে ওই মার্কের উপর যদি সিলেকশন করতো তাহলে মনে হয় ভালো হতো। স্যার রফিক স্যার, আপনার কথাটা একটু অনেক আস্তে হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি না, দয়া করে কি আরেকবার বলবেন? স্যার আমার মনে হচ্ছে যে ভাইবা না নিয়ে যদি সরাসরি এই মার্কের উপরই যে যেভাবে পাইছে, এখানে যদি আমাদের সিলেকশন করে দিত যে কারা কারা টিকলেন আর কারা কারা টিকলেন না। স্যার আপনার একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, এবং এই পরামর্শটা আসলে ব্যক্তিগতভাবে স্যার আমি যেটা মনে করি যে আসলে
ভাইবাটা মূলত যেই কারণে হয়, ভাইবাটা হচ্ছে যে আপনাদের তো যথেষ্ট যোগ্যতা আছে, যথেষ্ট যোগ্যতা না থাকলে তো আপনারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হ্যাঁ পারতেন স্যার, না। ওটাই তো, যোগ্যতা থাকার সত্ত্বেও হয়তো বা দেখা যাচ্ছে আমার এই ভাইবার ত্রুটির কারণে আমার চাকরিটা হবে না, বুঝেছেন? এটাই এইটা। তো ভয় লাগছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যে যাই বলুক, আমি যতটুকু জেনেছি, যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করি, আমি যতটুকু দেখেছি, ফেসবুকে দিস, আচ্ছা, তো আমি যতটুকু জেনেছি যে মানে যতটুকু জানি আমি, সেটা হচ্ছে যে ভাইবার মাধ্যমে একটি মানুষকে, সরি যেটা বলতেছিলাম, আমি যতটুকু জানি যে আপনারা যে পরীক্ষা অংশগ্রহণ করেছেন, এই পরীক্ষাতে খুব সম্ভবত সেই রকম বড় আকারের কোনো অনিয়ম বা দুর্নীতি সংগঠিত হয়নি, বুঝেছেন? এবং আপনারা সবাই যোগ্য। আমি আমি এখন তো ভাইবা বোর্ডে গিয়েছি, ভাইবা বোর্ডের পরে আমি একটু সামনের দিকে যাব, সামনের দিকে গেলে দেখবেন যে ভাইবা আপনাদের দিকেই চলে আসছে। কিসের পড়ালেখা, কিসের প্রশ্ন, আপনাদের ভাইবার জন্য কেন পড়তে হবে? তাহলে 30 বছর চাকরি করছেন কি? বুঝতে পারছেন বিষয়টা? কিভাবে আনবেন ভাইবা বোর্ডে, ভাইবা বোর্ডের গেমটা কোথায়, ওইটা আমরা নিয়ে যাব। আচ্ছা, আর তো এখন ওই প্রশ্নটাতে আসি স্যার, যেটা বিষয়টা হচ্ছে যে আপনার শুধু একাডেমিক দক্ষতা ভালো থাকলেই কি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবেন? হতে পারবেন না। বাংলাদেশে এরকম বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ আছেন যে যাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিসি করা হয়েছিল, ওনারা সসম্মানে মহামান্য রাষ্ট্রপতিকে বলছেন যে মহামান্য রাষ্ট্রপতি, আমি শিক্ষক হিসেবে আমি মনে করি যে আমি কিছুটা পড়াতে পারি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর বা ভিসি হিসেবে আমার ওই পদে বসার মতো যোগ্যতা আমার নেই। এটা খুব স্বাভাবিক যে ভালো স্টুডেন্ট বা ভালো টিচার হলেই বা ভালো পরীক্ষা হলেই সে কি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবেন? ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবেন না। তো সুতরাং যে কোনো পরীক্ষাতে ভাইবাটা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এবং ভাইবাটা আমার মতে থাকা উচিত, এবং ভাইবাটা হওয়া উচিত যে মানে যে উদ্দেশ্যে ভাইবাটা, অর্থাৎ একজন ব্যক্তি এই পদের জন্য উপযুক্ত কিনা সেটা যাচাই করার জন্য ভাইবাটা গ্রহণ করা হয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো কখনো ঘটে অনিয়ম বা ভিন্ন কিছু ঘটে, সেটা অনভিপ্রেত এবং সেটা হওয়া উচিত না। আচ্ছা, আমরা আর কয়েকজন স্যারের কাছ থেকে একটু শুনতে চাই যে আমরা ভাইবা বোর্ড পর্যন্ত গেলাম, এইখানে আপনাদের আর কোনো কিছু জানার, মানে ভাইবা বোর্ডের সামন পর্যন্ত বসলাম, এইখানে আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? আচ্ছা, আমাদের সাথে মনে হয় মোর্শেদুল আলম স্যার মাত্র জয়েন করছেন। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা স্যার, একটু দেরি হয়ে গেল। জি জি জি, আমি একটু পরে জয়েন করেছি, নামাজে ছিলাম। আচ্ছা স্যার, আমাদের এখানে নামাজটা একটু পরে পরে জয়েন করেছি স্যার। আচ্ছা স্যার, জি স্যার ধন্যবাদ। সমস্যা নেই স্যার, আমাদের এই ক্লাসটা রেকর্ড আছে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এটা আপলোড করে দেব, সমস্যা নেই স্যার। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ স্যার। এখন স্যার, ভাইবা বোর্ডে যখন আপনি বসবেন, কাচুমাচু করে বসবেন না, কনফিডেন্স নিয়ে বসবেন। তবে আবার ধরেন এমন কনফিডেন্স না, ধরেন আমি যেভাবে বসছি এরকম কনফিডেন্স না। আপনি একজন প্রতিষ্ঠান প্রধান, আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি এইভাবে তো ফেলও যদি করেন আপনার চাকরি যাবে না। একজন প্রতিষ্ঠান প্রধান, তার কিন্তু অথরিটি বা তার কিন্তু কর্তৃত্ব থাকতে হবে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনাকে কর্তৃত্ব দেখাতে হবে। আপনি বসবেন এমন স্টাইলে এটা যেন কর্তৃত্ব মনে হয় আপনার কাছে, যে ঠিক আছে আমি লিডার, আমি প্রতিষ্ঠান প্রধান। আর আপনি যদি এমনভাবে যদি বসেন যে ঠিক আছে স্যার বলেন, তাহলে ভাইবা বোর্ড তো আপনাকে জাজ করে ফেলবে যে এই বেচারে এইখানে এই অবস্থা, স্থানীয় লোকজন এসে যখন এটা ধরবে তখন সামলাবে কীভাবে। তো সুতরাং ভাইবা বোর্ডে এই বসার স্টাইলটা আপনারা আপনাদের মতো আগামীকালকে আপনারা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, আপনি আপনার চেয়ারে যেভাবে বসেন, একজনকে দিয়ে ভিডিও করাবেন, ওইটাই হচ্ছে আপনার বসার প্রকৃত স্টাইল। আপনি ওইখানে কি কর্তৃত্ব নিয়ে বসেন না, ঠিক কর্তৃত্ব নিয়ে বসবেন। এবার আসি আমরা, ভাইবা বোর্ড আপনাকে বসতে বলল, ভাইবা বোর্ড বসতে বলার পর সাধারণত চেয়ারম্যান স্যার বসতে বলেন। যদি চেয়ারম্যান স্যার বসতে না বলেন, সিনিয়র যে থাকেন, অনেক সময় দেখা যায় যে চেয়ারম্যান স্যারের থেকেও সিনিয়র কেউ থাকেন, তিনি বসতে বলেন। আপনারা যখন কোনো কথা বলবেন, সোজা চেয়ারম্যান এমনভাবে বলবেন যেন চেয়ারম্যান স্যারের দিকে যেন আপনাদের আই কন্ট্যাক্টটা থাকে। শুরু করবেন চেয়ারম্যান স্যারের দিক থেকে, শেষ করবেন বাকি সব সদস্যদের দিকে তাকিয়ে। আমার বিষয়টা কি স্যার বুঝতে পারছেন? জি জি জি। যদি আর অনেক সময় দেখা যায় যে ভাইবা বোর্ডে
মানে চেয়ারম্যান স্যার প্রশ্ন করার আগে চেয়ারম্যান স্যার আরেকজনকে দিয়ে দেন, এই আপনি জিজ্ঞেস করেন কি আপনি প্রশ্ন করেন। তো তখন তিনি যখন প্রশ্ন করবেন, অনারেবল মেম্বাররা যখন প্রশ্ন করবেন, তখন আই কন্ট্যাক্ট থাকবে আপনাদের, তাদের দিকে আই কন্ট্যাক্ট রাখবেন আপনারা। উত্তর করার সময় বাকি সবার দিকে একটু তাকাবেন, আর উত্তরটা একটু হাসি মুখে দেওয়ার চেষ্টা করবেন। টেন্স নেওয়ার বা প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। এরপরে আসি আমরা, উত্তর যে ভাষায় করে সাধারণত, প্রশ্ন যে ভাষায় করে সাধারণত উত্তর সেই ভাষায় দিতে হয়। যদি আপনাকে ইংলিশে প্রশ্ন করে আপনি ইংলিশে উত্তর দেবেন, যদি বাংলায় প্রশ্ন করে আপনি বাংলায় উত্তর দেবেন। এবং ভাষা এবং শব্দ চয়নের বেলায় আপনাকে সতর্ক হতে হবে। আমরা অনেক সময় আমাদের ভাষায় বা শব্দে বা আমাদের কথায় আঞ্চলিকতা চলে আসে, আঞ্চলিকতা পরিহার করতে হবে। আঞ্চলিকতা পরিহার করবে, অর্থাৎ আপনার ভাষায় আঞ্চলিকতা রাখবেন না, ঠিক আছে? এরপরে যে মাঝখানের যে এই পর্যন্ত আমরা গেলাম, মাঝখানের যে পার্টটুকু আছে এই পার্টটুকু নিয়ে আমরা আরো কয়েকটা সেশনে কথা বলবো। এবার আমি বেরিয়ে আসাটা বলবো, ঠিক আছে? ভাইবে আপনার শেষ। আচ্ছা, আমাদের হাফিজুর রহমান স্যার একটা প্রশ্ন করেছেন, আমরা সে প্রশ্নের উত্তরটা দিই। স্যার, আমাদের ভাইবে কত নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে? নির্দেশিকায় আছে 8 নম্বরের মধ্যে, কেউ কেউ বলেন 20 নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। আসলে কোনটা সঠিক? মানে এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান যেটা মানে ওনাদের কথাবার্তার ঠিক ঠিকানা থাকে না। আচ্ছা, আপনারা একটু বলুন তো, আপনাদের সার্কুলারে কত ছিল? 8 ছিল না 20 ছিল? 8 ছিল স্যার, 8 ছিল। তাহলে 8 থাকলে 8 ভাইবা সনদে ছিল 12। জি স্যার, সনদে 12 না, ভাইবাটা কয় মার্কের ছিল? মৌখিক পরীক্ষায় 8 আর সনদে 12। মানে সাবজেক্ট ভাইবাতে 8 আর সনদে 12। আচ্ছা, টোটাল ভাইবা হচ্ছে 20 মার্কের। টোটাল ভাইবার 20 মার্কে, এটা দুইটা ভাগে, একটা ভাগ হচ্ছে 8 মার্কের আর একটা ভাগ হচ্ছে 12 মার্কসের। আচ্ছা, 12 মার্কসের মধ্যে আমরা যেহেতু আপনাদের সবার ইনশাল্লাহ সেকেন্ড ক্লাস আছে, আর ইনশাল্লাহ যাদের ফার্স্ট ক্লাস আছে আল্লাহর রহমতে আপনারা সবাই 12তে 12 পাবেন, ওইটি নিয়ে টেনশন করে লাভ নেই আমাদের। আমরা 8 নিয়েই কথা বলতেছি। তাহলে স্যার বিষয়টা বুঝতে পারছেন হাফিজুর রহমান স্যার, যে ভাইরা 20 মার্কে, কিন্তু এই 20 মার্কের ভিতরে 12 হচ্ছে আপনার সার্টিফিকেটে বা সনদে, আর 8 মার্কস হচ্ছে যেটা ফিজিক্যালি আপনাদের ভাইবাটা হবে। তো যখন আসবেন, বেরিয়ে আসার সময় যদি আপনার ফাইলটা আপনাকে দেয়, তাহলে আপনি ওইখানে ফাইলটা আপনার সুন্দর করে আপনার কাগজপত্রগুলো আপনার ফাইলে রাখবেন, কোনো কাগজপত্র যেন ওইখানে না থেকে যায়। ফাইলটাকে আপনি ভাঁজ করবেন, বাদলেও বাঁধতে পারেন, তবে বাঁধতে একটু সময় হবে। আপনি ফাইলটা ওভাবে নেবেন, ওভাবে নিয়ে উঠবেন, দাঁড়াবেন, স্যারদেরকে ধন্যবাদ দিবেন যে ধন্যবাদ স্যার আমার ভাইবা নেওয়ার জন্য। আপনি আপনার মতো করে বলবেন, যেটা আমরা বিদায় সময় বলি না, স্যার তাহলে ধন্যবাদ স্যার আপনাকে। তো এই সম্মানিত মানে চেয়ারম্যান স্যার এবং সম্মানিত সদস্যগণ, এরপরে আপনি যখন আসবেন, যখন একটা নিয়ম হচ্ছে যেন ভাইবা বোর্ড যেন কখনো আপনার পেছন না দেখে। যদি একটু ছোট রুম হয় তাহলে আপনারা সোজা, মানে আমি যদি বলি তাহলে এভাবে পেছনে যাবে, এভাবে যেন পেছনটা যেন না দেখে। এটা হলো ভাইবের জন্য খুব খারাপ একটা বিষয়। অর্থাৎ ভাইবা বোর্ডকে আপনি কখনো আপনার পেছন দেখাবেন না, আপনি একটু অ্যাঙ্গেলে আসেন। আর যদি একটু ছোট রুম হয় তাহলে তো আপনি বের হয়ে গেলেন, আস্তে করে দরজাটা খুলবেন, দরজাটা খুলে বের হয়ে আসবেন, ধাপ করে যেন শব্দ যেন না হয়। আর একটু বড় রুম যদি হয় আপনি একটু অ্যাঙ্গেলে হেঁটে এসে আপনি বের হয়ে যাবেন। ঠিক আছে, এখন এইখানে কিছু বিষয় আপনার মনে রাখতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে যে যদি ভাইবা বোর্ড আপনাকে ওই যে কলমের যে বিষয়টা বললাম, অনেক সময় চালাকি করে দিয়ে দেয়। যদি কলম টলম যদি আপনাকে দিয়ে থাকে লেখার জন্য, মানে আপনার পকেটে কলম আছে, ভাইবা বোর্ড আপনাকে ড্রাফট করার জন্য বলে যে ঠিক আছে এই নেন কলম, আর লেখে যেন কলমটাকে আবার পকেটে না নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে আমরা ভাইবা টেবিল পর্যন্ত গেলাম এবং ভাইবা বোর্ড থেকে আমরা বের হলাম। স্যার বলছেন যে মিন্টু রঞ্জন কর্মকার বলছেন যে 3-4 স্টেপ পেছনে আসলে কি হবে স্যার? আপনি স্যার এটা মানে আমি যেটা বললাম সেটা আপনারা কালকে একটা রুমে গিয়ে একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আপনি বুঝে যাবেন যে আপনাকে
মানে কিভাবে যেতে হবে, ঠিক আছে? তো আমরা তাহলে ভাইবা বোর্ডের ভাইবা বোর্ড থেকে আমরা বের হলাম। এবারে আসি আমরা যে ভাইবা বোর্ডকে কিভাবে আপনি আপনার পক্ষে নেবেন। দেখেন, ভাইবা বোর্ডকে যদি আপনি প্রশ্ন করতে দেন তাহলে আপনি আটকে গেছেন। ভাইবা বোর্ডকে কোনো প্রশ্ন আপনারা করতে দেবেন না, কোনো বোর্ডকে আপনি প্রশ্ন করতে দেবেন না। তাহলে এই ভাইবা বোর্ডকে প্রশ্ন না করতে দিয়ে আপনি কি করবেন? ভাইবা বোর্ডকে আপনি প্রশ্ন ধরিয়ে দেবেন। সেটা কিভাবে ধরাবেন ভাইবা বোর্ডকে প্রশ্নে? কারণ ইন্ট্রোডিউসিং একদম ভেরি ফার্স্ট আপনি যখন বসলেন, জিজ্ঞেস করা হলো যে আপনি কোন জায়গা থেকে আসছেন বা আপনার কোন প্রতিষ্ঠানে থেকে আসছেন, কোন পদে আপনি ভাইবা দিতে আসছেন। এই যে দেখুন, এইখানে যদি শুধু আপনি যদি বলেন যে আমি অমুক প্রতিষ্ঠান থেকে এসেছি, শেষ। আপনি পরের প্রশ্নটা তাদেরকে করার জন্য দিয়েছেন। আপনি ওইটুকু বললেন, ওইটুকু বলার ফাঁকে আপনি যোগ করে দেন যে আমি আমার প্রতিষ্ঠানে বাংলা পড়াই। সাধারণত বাংলা, আমি নিজে বাংলার ছাত্র ছিলাম, তবে আমার কাছে নজরুল পড়াতে আমার ভালো লাগে, বা নজরুলের কবিতা বা নজরুলের পড়াতে আমার ভালো লাগে, আমার জীবনানন্দ দাশ পড়াতে ভালো লাগে। আপনি যদি ইকোনমিক্স যদি পড়ান তাহলে আপনি বলবেন যে ইকোনমিক্সের এই অংশটুকু পড়াতে আমার ভালো লাগে। এখন দেখেন, ভাইবা বোর্ড কিন্তু কনফিউজ হয়ে গেছে, প্রশ্ন করেই ফেলতে পারে তাহলে ইকোনমিক্সের এইটা কি? এই আপনি বরিশাল থেকে আসছেন, আমার নিজের বাসা তো বরিশাল, এই কারণে বললাম। জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়? দেখেন, ভাইবা কিন্তু আপনি নিয়ে নিয়েছেন, ভাইবা আপনার পক্ষে চলে এসেছে। সো ভাইবা বোর্ডকে আপনার প্রশ্ন করতে দেওয়া যাবে না। ওই যে আপনারা যে ভয়টা পাইছেন, আমি তো জানি আমার সম্মানিত শিক্ষাগুরুরা ভয়টা কোন জায়গায়। ভাইবা বোর্ডকে প্রশ্ন করতে দিলে আপনি আটকে যাবেন। যেমন আমি আমার নিজের ভাইবাটার কথা বলি, আমি কৃষি ব্যাংকে যখন ভাইবা দিতে যাই, আমাদের এই ভাইবাটা মানে মূল পরীক্ষাটা নেই কৃষি ব্যাংক, কিন্তু ভাইবাটা নেই বাংলাদেশ ব্যাংক। তো আমি যখন ভাইবা বোর্ডে যখন ঢুকি, তখন মানে আমি একটু বিধ্বস্ত ছিলাম, সারা জীবন বিসিএসের জন্য চেষ্টা করছিলাম, বিসিএসও হয় নাই, প্রাইমারিতেও জয়েন করি নেই। তো ভাইবা বোর্ডে আমি যখন প্রবেশ করি তখন ভদ্রলোকের নাম আমার স্মরণ নেই এই মুহূর্তে, বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক, তিনি আমার নাম জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি? আমি বললাম যে স্যার, যে আপনার নামে বাংলাদেশে একজন বিখ্যাত ব্যক্তি আছে। তিনি আরও স্পষ্ট করে বলে দিলেন যে মুক্তিযুদ্ধের। আমি তখন বললাম যে স্যার, জেনারেল আতাউল গনি ওসমানী। তখন সম্মানিত স্যার তিনি একটু কনফিউজ হয়ে গেলেন যে আতাউল গনি ওসমানী বা AMG ওসমানী উনি কি জেনারেল ছিলেন? এই দেখেন, আমি কিন্তু ভাইবা পেয়ে গিয়েছি। তখন বললাম যে জি স্যার, উনি জেনারেল ছিলেন। উনি যখন মূল সেনাবাহিনীতে যখন ছিলেন তখন উনি কর্নেল ছিলেন, কিন্তু যখন বাংলাদেশের মুক্তি ফৌজ যখন গঠন করা হয় বা বাংলাদেশের সেনাবাহিনী যখন গঠন করা হয়, তখন বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পর্যায়ের কর্মকর্তা ছিলেন। তো সাধারণভাবে একজন মানে হাই গ্রেডের অফিসার একজন লো গ্রেডের অফিসারকে কমান্ডিং অফিসার মানটা এইটা সেনাবাহিনীতে হয় না, যার কারণে ওনার র্যাঙ্কটা বাড়িয়ে জেনারেল করা হয় এবং উনি হচ্ছেন বাংলাদেশের প্রথম জেনারেল। উনি তখন 500 জনকে জিজ্ঞেস করলেন যে এটা কি ঠিক বলছে? বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে। এখন দেখেন, পরে উনি আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, সেনাবাহিনীতে কয়টা র্যাঙ্ক আছে আপনি একটু বলেন তো। তা আমি সবগুলো বললাম, বলার পর বললো যে নৌবাহিনীতে কয়টা র্যাঙ্ক আছে বলতে পারবেন? আমি সোজা বলে দিয়েছি যে স্যার ওটা আমার পড়া হয়নি। বলছে না না, অত কিছু তো পারার কথা না। তাহলে দেখেন, আমার ভাইবার কিন্তু অর্ধেক শেষ, ভাইবার শেষ কিন্তু আমার। এবার আসেন, রূপালী ব্যাংকে যখন আমি ভাইবা যখন দিতে যাই তখন আমাকে জিজ্ঞেস করার এক পর্যায়ে আমাকে বলল যে জগদীশ চন্দ্র বোস সম্পর্কে একটু বলেন। আমি জগদীশ চন্দ্র বোস সম্পর্কে বললাম। আমরা জানি কি জগদীশ চন্দ্র বোস গাছের প্রাণ আছে, এটা প্রমাণ করেন। আমি কিন্তু ওইটুকুতে গিয়ে থামিনি। বললাম যে স্যার, জগদীশ চন্দ্র বোস সম্পর্কে তো যা বলার তো বললাম যে স্যার উনি গাছেরও প্রাণ আছে, যদিও এটা একটি মানে প্রচলিত কথা, এটা না, তিনি একটি যন্ত্র আবিষ্কার করেন ক্রিস্টোগ্রাফ। এই যন্ত্র দিয়ে তিনি গাছ যে বৃদ্ধি হয় বা গাছ যে বিরূপ পরিবেশে গাছ যে সাড়া দেয় তিনি সেটা পরিমাপ করেন। এখন দেখা গেছে রূপালী ব্যাংকের ওই বোর্ডে ক্রিস্টোগ্রাফ সম্পর্কেই তারা জানেন না, কিন্তু ভাইবা বোর্ড আমার কন্ট্রোলে চলে আসছে। এরপরে দেখেন, আমি ভাইবা বোর্ডটাকে টেনে নিলাম যে স্যার তাহলে এই করছে স্যার আচার্য জগদীশ চন্দ্র বোস স্যার উনি কিন্তু আরেকটা কারণে বিখ্যাত, যেটা হচ্ছে যে বর্তমান সময়ে ওনাকে রেডিওর অন্যতম আবিষ্কারক বলা হয়। যে রেডিওর যে মূলনীতি, যদিও বইপত্রে রেডিওর আবিষ্কারক হিসেবে গুলিয়াম মার্কনিকে বলা হয়, কিন্তু জগদীশ চন্দ্র বোস রেডিওর যে বেতার তরঙ্গ কীভাবে
বাতাসের মধ্যে দিয়ে যাবে বা শূন্যস্থানে যাবে, এই মূলনীতিটা জগদীশচন্দ্র বোস আবিষ্কার করেন। এবং মার্কনি জগদীশচন্দ্র বোসের এই নীতির উপর এবং জগদীশচন্দ্র বোসের কাছ থেকে অনুমতি নিয়ে এই নীতির উপরেই তিনি রেডিও আবিষ্কার করেন। দেখেন আমার ভাইবে কিন্তু আমি চালাচ্ছি। আরেকটা ভাইবের কথা বলি, জীবনে প্রথম ভাইবা যেটা, সেটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাইবা। সেই ভাইবাতে ভাইবা দিতে ঢুকলাম, ডিসি স্যার ইয়ং মানুষ আমাকে জিজ্ঞেস করলেন কোথায় পড়ালেখা করছেন। আমি বললাম বিএম কলেজে, কোন সাবজেক্টে? বললাম যে স্যার রসায়নে। উনি বললেন যে ঠিক আছে, তাহলে ওই যে একটা সূত্র আছে না তরল পদার্থের সূত্রটা একটু বলেন। এখন তরল পদার্থের সূত্র আছে অনেকগুলো, এখন আমি কি করব? তা আমি স্যারকে ধরিয়ে দিতে চাইলাম যে স্যার তরল পদার্থে কি স্যার আর্কিমিডিসের কোনো সূত্র? বলে যে হ্যাঁ 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 ওই সূত্রটা। তো আমি ওই আর্কিমিডিসের সূত্রটা বললাম। এই দেখেন প্রত্যেকটা ভাইবাতে যখন আমি এই পর্যন্ত যখন আমি গেমটা খেলছি, গেম খেলার পর সবাই প্রশ্ন করছেন, যে পাশের জনদেরকে বলছেন যে ওনাকে কি আর কোনো প্রশ্ন করবেন? পাশের জনরা বলছে যে না, আপনি আসুন। এবং ইনশাল্লাহ স্যার প্রত্যেকটা ভাইবা আমার চাকরি হয়েছে। তো সুতরাং বিষয়টা হচ্ছে যে ভাইবা বোর্ডটাকে গেম হিসেবে নিতে হবে, ভাইবা বোর্ডটাকে টেনে আপনাদের দিকে নিতে হবে। ভাইবা বোর্ডকে প্রশ্ন করতে দেওয়া যাবে না। ওনারা যেমন ডিসক্রাইব ইউরসেলফ যখন বলবে, আমরা গতকালকে একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি, ডিসক্রাইব ইউরসেলফ যখন বলবে আপনাদের, তখন আপনারা এটার সাথে একটু জুড়ে দেবেন যে সিম্পলি স্যার আমি স্কুলে, যদিও আমি এই শিক্ষার টিচার, আমি একটু খেলাধুলো পছন্দ করি, সাধারণত দেখা যায় যে কোনো খেলাধুলাতেই আমি অংশগ্রহণ করি, পার্টিসিপেট করি, এবং বাচ্চারাও আসে আমাকে নিয়ে যায় ওদের রেফারি হওয়ার জন্য। এই যে বিশ্বকাপ চলতেছে, আমাদের স্কুলে 2টা টিম হবে, একটা ব্রাজিল একটা আর্জেন্টিনা। ভাইবে কিন্তু আপনি নিয়ে নিয়েছেন, ভাইবে কিন্তু আপনি নিয়ে নিয়েছেন। এটাই ভাইবা। যদি আপনি ভাইবা বোর্ডকে প্রশ্ন করতে দেন, আপনারা না, যারা নিয়মিত পড়ালেখা করে তারা ভাইবা বোর্ড পার হয়ে আসতে পারবে না। ভাইবা বোর্ডকে প্রশ্ন করতে দেওয়া যাবে না, ধরতে হবে। ভাইবা বোর্ডকে আপনি চালাবেন। তো সম্মানিত স্যারেরা, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা একটু আপনার প্রিপারেশন নিয়ে রাখবেন। আমরা 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস করানোর চেষ্টা করব, ওভাবে একটু প্রিপারেশন নিয়ে রাখবেন। আর আজকে স্যার আমরা একটু বেশি টানবো না, অলরেডি 10:08 বেজে গিয়েছে। আমি স্যার মানে আজকের ক্লাসটা, মানে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তুটা, মানে আমার যেইটা সেইটা আমি শেষ করলাম। তবে আমি স্যার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আবার আপনাদের কাছ থেকে। আপনাদেরকে কোনো কিছু শিক্ষা দেওয়া আমার উদ্দেশ্য না, আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতার কথাটা আপনাদেরকে বললাম যে আপনারা স্যার এইভাবে করতে পারেন। আমি আপনাদের অনুজ হিসেবে এইটা করে আমি সফলতা পেয়েছি, এটাই। স্যার আমরা এখন একটু আপনাদের একটু মতামতটা একটু শুনবো, খুব সংক্ষেপে একজন একজন করে একটু শুনবো। প্রথমে আমি রফিকুল ইসলাম স্যারের একটু মতামতটা শুনবো। স্যার, আমরা আরও কি করতে পারি এই আপনাদের এই ভাইবাটার বিষয়ে, আরও কি করলে আপনাদের ভালো হবে? আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে, আমি একটু বলে দিই আপনাদেরকে, নেক্সট ক্লাসে আলোচনা করব ভাইবার বেসিক যে বিষয়গুলো, অর্থাৎ ভাইবাতে যেই কোশ্চেনগুলো করা হয়, যেমন আপনার পরিচয়, আপনি কেন এই পদে আসবেন, আপনি এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করেন কিনা, তো আপনার এই পদের জন্য আপনি যোগ্য মনে করলে আপনি এইটা কিভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কালকে আলোচনা করব। বেসিক কোশ্চেন, যেমন আপনার এলাকায় বিখ্যাত ব্যক্তি কে আছে, বাংলাদেশে বর্তমানে শিক্ষার হার কত, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। অর্থাৎ ফান্ডামেন্টাল বা জেনারেল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। আমাদের ক্লাসের লিঙ্ক যেটা আছে সেটাই থাকবে। আর একটু রফিকুল ইসলাম স্যার একটু বলেন সংক্ষেপে কোনো পরামর্শ। তো আমি কি দেবো স্যার, আমি জানতে চাচ্ছি যে আপনার এখানে জয়েন্ট হয়ে আমাকে এমন বানায় দেন আমি যেন ভাইভাতে পার হয়ে যেতে পারি। স্যার এইটা আমার পক্ষে সম্ভব না, স্যার এটা আমার পক্ষে সম্ভব না, যেমন তৈরি করেন যা ভাইবার পার হয়ে যাবে, এটা আমার পক্ষে সম্ভব না। এটা আপনারা পারবেন, আপনাদের ভাইবা নেওয়ার অভিজ্ঞতা আছে, যেইটা বলছি ওইটাই মনে মনে চিন্তা করবেন। আর আমি তো জীবনে অনেক ভাইবা নিচ্ছি, এরাও আমার স্টুডেন্ট, যা জিগায় ঝেড়ে দেবো, স্টুডেন্ট হিসেবে ঝেড়ে দেবো। আচ্ছা স্যার এটা, আচ্ছা। আর আমাদের রফিকুল ইসলাম স্যারের পরে আরেকজন স্যার আছেন, রফিকুল বাড়ি স্যার। স্যার একটু সংক্ষেপে আমাদের জন্য যদি কোনো পরামর্শ যদি দেন, বা আমরা কি করলে আরো এটা ভালো হবে আপনাদের ভাইবাটা, মানে ভাইবার এই সেশনগুলো। ধন্যবাদ স্যার আপনাকে। আজকে অনেকক্ষণ ধরে আমরা সেশন শুনতেছি, আমার আসলে শুনতেই ভালো লাগে, অনেকক্ষণ ধরে শুনতেছিলাম, শুনতেই আর কি ভালো লাগতেছে। আরো বললে আরো সময় থাকতে পারবে এরকম মনে হচ্ছে।
তো সর্বোপরি কথা এখানে পয়েন্ট আউট করে যদি বলি, আমি যদি মেজারেবল যদি করি বিষয়টা, সেটা হচ্ছে আপনি ফার্স্ট টাইম কিভাবে প্রবেশ করতে হবে, কিভাবে বের হতে হবে, এবং ফার্স্ট টাইম মানে এখানে যে মাঝখানে যে গেম চেঞ্জার যে বিষয়টা, সেটা হচ্ছে যে ভাইবা বোর্ডকে কিভাবে নিজের করে নেওয়া যায়। রাইট স্যার, এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি। হ্যাঁ, এই বিষয়টা আমার খুব মানে একেবারেই নতুন, আমি একেবারেই নতুন কিছু শিখে ফেললাম। স্যার সেক্ষেত্রে আপনি আমার টিচার, স্যার এটা আমি মানতেই পারি। হ্যাঁ, এটা নতুন একটা বিষয়। একটা বিষয় এক্ষেত্রে কি বেশি বলা হবে কিনা, যদি আমাকে বলে যে আপনি কোন স্কুল থেকে এসেছেন, যে হ্যাঁ আমি কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হিসেবে আছি, আমি সেখানে প্রশাসনিক কাজের পাশাপাশি আমি বিষয় ভিত্তিক পড়াশোনা করাই, সেখানে আমি এগ্রিকালচার পড়াই, পাশাপাশি আইসিটি বিষয়ে মাঝে মাঝে সহায়তা করে থাকি। স্যার। এক্ষেত্রে কি ভাইবা বোর্ড আমাকে বেশি বলে ফেললাম, বা না স্যার, না প্রশ্নের চেয়ে না না, অতিরিক্ত আপনি কিছু বলে ফেললাম আপনি আপনি কিনা? সঠিকটাই বলেছেন, এবং আপনি কয়েকটা পয়েন্ট জুড়ে দিয়েছেন। ভাইবা বোর্ড এখন প্রশ্ন কোন দিকে যাবে, আইসিটিতে যাবে নাকি এগ্রিতে যাবে নাকি স্পোর্টসের দিকে যাবে। তবে আপনার স্যার লক্ষ্য থাকতে হবে যে আপনি কোথায় নেবেন তাকে, মানে কোন জায়গায় আপনার সেফ জোন। এখন এগ্রিতে ঢুকলে কি আপনি সেফ জোন কিনা, যদি মনে হয় সেফ জোন, যে স্যার আমি এগ্রি পড়াই, এগ্রি পড়ানোর পাশাপাশি আমাদের ওইখানে একটা স্কুলের একটা এই ছোট্ট বাগান আছে স্যার, ওইখানে আমি কিছু আপেল মানে কিছু আমড়া গাছ লাগিয়েছি, এই দেখেন আপনি কিন্তু আমড়ার মধ্যে ঢুকে গেছেন। এটা খুব কৌশলে করতে হবে, ভাইবার যেন বুঝতে না পারে। না, এটা একেবারেই নতুন বিষয় মনে হলো না এই ক্ষেত্রে। স্যার আমার একটা বিষয় কেন জানি মনে হচ্ছিল যে ভাইবা বোর্ড আবার বেশি বললাম, আপনাকে না জিজ্ঞেস না না করলাম না একটা, না না বললেন না, আর একটা, এগুলো এরকম ভাইবা মনে বোর্ড, হয়। ভাইবা বোর্ড আপনি মানে আপনার মানে আমরা একটু একটু মানে আনঅফিসিয়াল ভাষায় বলি, আপনার ধান্দাই থাকবে ভাইবা বোর্ডকে আপনি চালাবেন, আপনি বলতে দেবেন না, বলতে দিলে স্যার আটকে যাবেন। কারণ ওইখানে সচিব পর্যায়ের লোকজন যদি থাকে, মোটামুটি আইন ওনারা বানান, কোন আইনের মধ্যে দিয়ে কোথায় আপনাকে ঢুকিয়ে দেবে আপনি ওর তল আর খুঁজে পাবেন না। যদি বিসিএস প্রশাসন লেভেলের অধ্যাপক, সহযোগী অধ্যাপক স্যারেরা যদি থাকেন, ওনারা তো বিসিএস ক্যাডার, আইন ধারা মানে সব ওনাদের মুখস্থ, কোন জায়গা থেকে কোথায় নিয়ে যাবে আপনি পাবেন না। তো যার কারণে ওইটা আপনাকে খুব ট্যালেন্টফুলি আপনাকে ওইটা, এখন আপনি একটা বললেন তারা ওইখানে নিল না ওইটাকে, মানে টোপ একটা দিলেন নিল না, আপনার তো সেকেন্ড টোপ থার্ড টোপ তো রেডি রাখতে হবে আপনাকে, যে আমি এই টোপে 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 গিয়ে ধরবো। ওই যে একটা গল্প আছে না, খাস কাটা কুমিরের লেস খাস কাটা, স্যার গল্পটা মানে আপনারা সবাই জানেন। ওই যে ছাত্রকে লিখতে দেয় কুমিরের লেস, ও লেখে যে আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, নদীতে কুমির আছে, কুমিরের লেস খাস কাটা। দেখ ভালো কথা, স্যারে ও খাস কাটতেছে, স্যারে বললো যে ঠিক আছে, তোদের নদী আছে, এবার তুই বল বাংলাদেশের জাতীয় ফসল রচনা লেখ। ও লিখতেছে পাট বাংলাদেশের জাতীয় ফসল, পাট সাধারণত নিচু স্থানে হয়, নদীর পাড়ে পাট অনেক ভালো হয়, নদীতে পানি থাকে, পানিতে কুমির থাকে, কুমির খাস কাটা খাস কাটা। ওর নিয়ে তো বসে ঝামেলা, তুই তো এবার লেখ, মানে এবার অন্য কিছু লেখ, ধর মানে চাঁদে চাঁদে মানুষের পা ফেলা, এটা নিয়ে লেখ। তো বলতেছে যে চাঁদে মানুষের, হ্যাঁ এটা লাগে খাস কাটবে কেমনে, হ্যাঁ বলতেছে চাঁদে মানুষ যায়, মানুষ আবার ফিরে আসে, ওই রকেট অনেক সময় নদীতে বা সমুদ্রে নামে, ওই সমুদ্রের পানিতে কুমির থাকতে পারে, কুমিরের লেজ খাস কাটা খাস কাটা খাস কাটা। জাস্ট আপনাদের এই টেন্ডেন্সিটাই রাখতে হবে যে আপনাদের কতগুলো টোপ রেডি রাখতে হবে, যেই টোপ মানে কোনো একটা টোপ গেলে তো ভাইবে আপনার পক্ষে চলেই আসছে, যদি টোপ না গেলে এটাকে খুব মানে ইন্টেলিজেন্স মানে খুব বুদ্ধিমত্তার সাথে সামনাসামনি দিতে হবে। আচ্ছা, হাফিজুর রহমান স্যার, একটু আপনার কোনো পরামর্শ যদি থাকে স্যার দয়া করে বলবেন স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসলে মানে বলার চাইতে আপনার কথা শুনতেই আমার খুব ভালো লাগতেছে আর কি। বিশেষ করে যে আমার আগে যে স্যার বললেন যে গেম চেঞ্জার এবং আপনার ভাইবা বোর্ডকে আপনার মতো করে নেওয়া, জি স্যার। মানে আপনি যে ভাইবা বোর্ডটা লিখেছেন এরকম নিজেকে তৈরি করা, আসলে এরকম তৈরি করতে পারলে তো স্যার ইনশাল্লাহ ভাইবাতে আসলে কোনো সমস্যা না। ইনশাল্লাহ আসলে এটা পরিবেশ, ইনশাল্লাহ স্যার আপনারাও পারবেন। জি স্যার ইনশাল্লাহ, জি স্যার সাহস মানে কনফিডেন্স আছে স্যার। তারপরেও আপনি আমাদের কনফিডেন্সটাকে আজকের যে বক্তব্য স্যার, এই সূচনা বক্তব্যেই স্যার আমার আসলে কনফিডেন্সটা অনেকটা মানে বেড়ে গেছে বলে আমার মনে হয় স্যার, আপনার কথাবার্তা ইনশাল্লাহ। শুকরিয়া দোয়া স্যার, চাই এটা স্যার, সার্বিকভাবে দোয়া চাই স্যার। এটা আমার বিশাল বড় প্রাপ্তি স্যার। আমি একটু মাহমুদ স্যারের একটু বক্তব্য শুনবো স্যার, মাহমুদ হাসান স্যারের। স্যার একটু সংক্ষেপে বলবেন আমাদের স্যার। আচ্ছা,
আমরা একটু মাজিদ স্যারের বক্তব্য শুনবো। স্যার একটু আমাদেরকে যদি বলেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমাদের যেহেতু 7 দিনের প্রোগ্রাম, স্যার মানে 7 দিনের প্রোগ্রাম না স্যার, মানে 7টা ক্লাসের প্রোগ্রাম, 7 দিন না। আমাদের পরবর্তী ক্লাসটা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে, বুধবার অনুষ্ঠিত হবে। আমরা যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কেই অনুষ্ঠিত হবে স্যার। 7টি স্যার ক্লাস। আমাদের এই 7টা ক্লাস কোন দিন হবে তার একটা শিডিউল যদি আমরা পাই ভালো হবে। আর এই 7টা ক্লাস কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আমরা একটু প্রস্তুতি রাখতে পারবো স্যার। আজকে এই ক্লাস আলোচনা হবে, আমরা একটু হালকা প্রস্তুতি রাখলাম, সেক্ষেত্রে মনে হয় আমাদের ক্লাসগুলো খুব ফলপ্রসূ হবে। জি স্যার, জি স্যার, আপনি এই চমৎকার খুবই ব্যাপার। চমৎকার একটা পরামর্শ দিয়েছেন স্যার, এটা আমরা করে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু ধন্যবাদ স্যার আপনাকে। আমরা একটু মিন্টু রঞ্জন স্যারের কাছে যাব। স্যার একটু সংক্ষেপে যদি বলতেন। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ স্যার। স্যার আমাদের যে ক্লাসগুলি হবে স্যার সেই ক্লাসগুলো মানে ধারাবাহিক ভাবে হবে কিনা, কতদিন পর পর হবে, ওই জন্য একটা রুটিন দিতে আমাদেরকে ভালো হবে। আর আপনি যে স্যার একটা কথা বলছেন যে ভাইবা বোর্ডটা নিজের আয়ত্তে নিয়ে যেতে পারলে সেটা ভালো হয়, এই ধরনের একটা অভিজ্ঞতা আছে স্যার আমার। জি স্যার, একটু শেয়ার করবেন স্যার সংক্ষেপে। হ্যাঁ, এক বোর্ডে আমাকে প্রশ্ন করেছিল যে আপনি অবসরে কি করতে ভালোবাসেন। স্যার তাই আমি বলছি স্যার আমি আবৃত্তি করতে ভালোবাসি, হ্যাঁ মাঝে মাঝে তবলা বাজাই স্যার। জি তো আমাকে বলছে একটা আবৃত্তি করে শোনান। স্যার। তা আমাকে স্যার আবৃত্তি, আমি এমনি তো আবৃত্তি করি, বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে করি, আমি বাংলা টিচার স্যার স্যার। আমি রবীন্দ্রনাথের ওই যে নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করার পরে আর আমাকে একটা প্রশ্ন করে নাই, স্যার ওইখান থেকে বিদায় করে দিয়েছি স্যার। স্যার। তো তাহলে তাহলে দেখেন দেখলাম স্যার, যে আমরা ওনারা যে- খুব প্লিজড, ওনারা খুব প্লিজড স্যার। জি স্যার, জি স্যার, জি জি সে- স্যার। তাহলে স্যার, সম্মানিত এই- অন্যান্য স্যারেরা যারা আছেন, দেখতে পাচ্ছেন ভাইবা গেম চেঞ্জিংটা কি রকম হয়ে যায়। হ্যাঁ হয়তো স্যার, ওই ভাইবা বোর্ডের আরো কিছু পরিকল্পনা ছিল যে ওনাকে এই প্রশ্ন করবো, কিন্তু যখন স্যার গেমটা খেলে দিয়েছেন তখন ভাইবা বোর্ড আর প্রশ্ন করেন না এটাকে। স্যার বলে সেই সময় আমার নিয়োগটাও হয়েছিল স্যার এখানে স্যার। প্রিন্সিপাল পদে। বাট এটা 3 তারিখে নিয়োগ হয়েছিল স্যার, আগস্টের 3 তারিখ। 5 তারিখে তো দেশে একটা জি স্যার, গন্ডগোল জি হয়ে গেল। স্যার, জি স্যার, জি হ্যাঁ, তারপরে ওই নিয়োগটা অ্যাপয়েন্টমেন্ট কার্ডও আমি পেয়েছি, কিন্তু সেখানে আমি আর জয়েন করিনি স্যার। তখন খুব খারাপ অবস্থা ছিল সব জায়গায় জানেন। জি স্যার, জি হ্যাঁ, বিভিন্ন জায়গায় শিক্ষকরা নিগৃহীত হচ্ছিল, নির্যাতিত হচ্ছিল। স্যার, তো সেই সময় পরিবেশ ছিল না, স্যার। তা আমি আর জয়েন করিনি আর কি স্যার। তো স্যার একটু বলতে চাই যে আমাদের যে ভাইভাটা যেটা আপনি যে ক্লাসগুলো স্যার নেবেন, স্যার। সেই ক্লাসগুলো যদি আমাদের কি মনে হয় স্যার সিলেবাস ভিত্তিক কি হবে এই ধরনের, বা কি ধরনের প্রশ্ন হবে, এটা আমার একটু জানার আগ্রহ ছিল আর কি স্যার। স্যার ওইভাবে আমি যে- আপনার যে প্রশ্নটা বুঝিনি, আমাদের দয়া করে কি আরেকবার বলবেন। স্যার আমাদের যে ভাইভাতে যে ধরনের ক্লাসগুলো আপনি নেবেন স্যার, সেখানে আমাদের যে সিলেবাস, আমাদের ক্যান্টিয়ার্স একটা সিলেবাস দিয়েছে স্যার। স্যার হ্যাঁ, সেখান থেকে কি প্রশ্ন হবে কিনা, বা আমাদের তো স্যার একটা মিনিমাম প্রিপারেশন একটা নিয়ে যেতেই হবে স্যার আমাদের স্যার। শিক্ষা প্রশাসনের উপর, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর যে আমাদের একটা নীতিমালা আছে এটার উপর, তারপরে এমপিও জনবল কাঠামো, এমপিও নীতিমালা, হ্যাঁ সেগুলো যে আছে স্যার, এগুলোর উপর আমাদের ক্লাস হবে কিনা, বা জি স্যার, এই জি ধরনের স্যার, আলোচনা থাকবে জি কিনা, স্যার, এটাই আমার স্যার, জানার ইচ্ছা। এগুলো হবে স্যার। আমরা বলেই দিয়েছি যে বেসিক বিষয়গুলো, যেমন আগামীকালকে আমরা যেটা করব নন একাডেমিক বেসিক বিষয়গুলো, অর্থাৎ আপনি যেগুলো বলছেন সেগুলো হচ্ছে একাডেমিক, এগুলো তো আমরা আলোচনা করবেই। আমরা কালকে নন একাডেমিক বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যখন আপনাকে প্রশ্ন করতেই পারে যে আপনি যে কলেজে চাকরি করেন, আপনার হয়তো জানা নাই ওই উপজেলা বা ওই গ্রামে বিখ্যাত একজন ব্যক্তি আছে, জি স্যার। কিন্তু সম্মানিত ভাইবা বোর্ডের চেয়ারম্যানরা বা চেয়ারম্যান স্যার বা মেম্বার কারো জানা থাকতে পারে, হুট করে প্রশ্ন করেই ফেলতে পারেন আপনাকে। আর যেহেতু এটা মানে ভাইবা, আপনাকে আপনার সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করবে এবং আপনি যেই পদের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন সেই পদ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। বেশ, ধন্যবাদ স্যার, এটাই জানার। জি স্যার, এইটা স্যার আমরা করব। আমরা আগামীকালকে ইনশাল্লাহ আলোচনা করব যে আমরা
বেসিক যে বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে, অর্থাৎ আগামী কাল কি স্যার না আগামী বুধবার সম্ভবত? আগামী বুধবার স্যার, পরবর্তী ক্লাস। স্যার আমি আরেকটু জানার ছিল স্যার, আপনি যে আমাদেরকে যে নোটিফিকেশনটা দিবেন স্যার কখন ক্লাস হবে বা রুটিনটা দিবেন, এটা কি আমাদের কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকবে নাকি আপনার কোনো পেজ আছে স্যার আমাদের? স্যার এটা আমি শেষের দিকে বলছি স্যার। আমি একটু স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটু মোর্শেদুল আলম স্যারের কাছে যাব স্যার, একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। জি স্যার, কথা তো অনেক হয়েছে, আমি শুনছিলাম। স্যাররা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শও দিয়েছেন। তো স্যার আমি যেটা অ্যাড করতে চাই সেটা এরকমের যে স্যার আমাদের কনফিডেন্স লেভেল বাড়াবার জন্য আসলে মক ভাইভাটা যদি একটু বেশি করা যেত আর কি স্যার। সেটি আপনি হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 7টি বা 9টি এরকমের হবে। তো এইটা যদি একটু বেশি করা যায়, যেহেতু আমাদের ভাইবার ডেটটা স্পেসিফিক ডেট এখনো হয়নি। না স্যার, তো হ্যাঁ জি, আর যেগুলো আমাদের আলোচনা হবে সেটা তো আমরা পিডিএফ আকারে বা এখানে আপলোড আপনি করবেন, সেগুলো তো আমরা পরে হয়তো দেখতে পারবো কিনা, এইটা একটা বিষয়। যে স্যার আমরা মক ভাইভার বিষয়টা আমাদের আছে এবং এটা আমাদের মানে এটা তো আমরা ইনশাল্লাহ করবই। আপনারা যদি বলেন, কারণ আপনারা যদি চান, আমি তো আছি, আপনাদেরকে 7টা বলছি, আমি যদি 17টা করি আমাকে তো জবাব দিতে কারোর কাছে করতে হবে না। থ্যাংক ইউ স্যার, না এইটাই আমি খুব ভালো লাগলো। এইটাই প্ল্যাটফর্ম হলো আপনাদেরকে নিয়েই আমার কাজ। এইটাই স্যার, আসলে আমি একটু বলি ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি কিন্তু আরো 2-1টা প্ল্যাটফর্মে কিন্তু এর আগে আমি জয়েন করেছিলাম এবং সেখানে মক ভাইবে দিয়েছি, কিন্তু আপনার ভিডিওগুলো আমি দেখতাম আসলে ইউটিউবে। তো দেখার পরে মনে হলো যে একটা অথেন্টিক এবং আসলে শিক্ষক বান্ধব হয় না, এরকমের একজন মানুষ আপনি। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আপনি হয়তো আমাদের জন্য যেটা চাচ্ছেন এটা অন্য কেউ চাচ্ছেন না। তো এই জন্য আসলে আমার ইয়ে করা যে আপনার সঙ্গে আসলে পার্টিসিপেট করা, জাস্ট শেয়ারিং। তো আপনি এটা ভালো লাগলো স্যার যে আমাদেরকে যদি একটু শেষ পর্যন্ত নিয়ে যেতেন, যে সেটাও সপ্তাহে 2 দিন হলেও আমরা যেন প্র্যাকটিসে থাকতে পারি। জি স্যার, এইটা আর কি। জি স্যার, জি স্যার, এটা আমার বিশাল বড় প্রাপ্তি আপনাদের কাছ থেকে। এটা আসলে মানে এটা সবাই পায় না, আমি সৌভাগ্যবান, এটা আমি বুঝতে পারছি যে এটা আমার। আচ্ছা, আমার রফিকুল বারী স্যারের সাথে তো কথা হয়েছে, মিন্টু রঞ্জন, মোর্শেদুল আলম আমি স্যার। আরেকবার একটু সুযোগ নেব স্যার। স্যার বলেন স্যার, প্লিজ স্যার। এটা হচ্ছে স্যার আমরা জয়েন করে ফেলছি, সেটা হচ্ছে আমি পার্সোনালি যেটা দেখলাম যে আমাদের একটা গুগল ফর্মে আমাকে অনেক কিছু বলা হয়েছে যে আপনার নাম দিবেন, মানে যে ইনফরমেশন গুলো নেওয়ার কথা এগুলো আসলে যখন আসলে খোলামেলাই বলি অন্যভাবে নেওয়া যাবে না স্যার বিষয়টা। যে যেটুকু দেবো আমি বিকাশে যেটা করার কথা সেটা কি আমি ওই নাম দিতে হবে, এগুলো কি ওখানে দেওয়ার সময় তো টাইপ করার কোনো অপশন থাকে না? সেক্ষেত্রে আমরা কি একটা গুগল ফর্ম সাবমিট করতে পারি কিনা স্যার? আপনি একটা গুগল ফর্ম দিতে পারেন কিনা স্যার আমাদের? স্যার মানে এই গুগল ফর্মটা কিসের জন্য স্যার? স্যার আমরা একটা অনারি একটা মানে টোকেন। আচ্ছা স্যার, এইটা নিয়ে আমি শেষের দিকে কথা বলছি স্যার। স্যার আমি একটু নাজিমুদ্দিন স্যারের কাছে যাব স্যার, একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। নাজিমুদ্দিন স্যার কি শুনতে পাচ্ছেন? না জি স্যার, মিউট করেন। আচ্ছা, SM হাদিউজ্জামান স্যার কি শুনতে পাচ্ছেন? মোর্শেদুল আলম স্যার কি শুনতে পাচ্ছেন? জি জি ও, মোর্শেদুল আলম স্যার তো আসেনি স্যার। আচ্ছা, ওকে স্যার। তো স্যার এটা হলো আমাদের মোটামুটি স্যার। এখন আমি স্যার যেটা বলি স্যার, যেটা জি জি স্যার, আমি নাজিমুদ্দিন স্যার। ধন্যবাদ স্যার, আমি সুনামগঞ্জ থেকে স্যার আপনার সাথে যুক্ত হয়েছি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এরকম একটা চমৎকার আয়োজনের জন্য স্যার। আর শুরু থেকে স্যার আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছি, যে মনে হচ্ছে যেন একটা স্বপ্নের পাতায় আস্তে 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 যেন আমি মানে একেবারে ভিতরে ঢুকে আমি যেন হ্যাঁ স্যার হয়েই গেছি স্যার। স্যার জি স্যার। আপনার প্রত্যেকটা কথা স্যার আমার খুব হৃদয়ের মধ্যে স্যার গেঁথে রাখতেছি, যে আশা করি ইনশাল্লাহ আপনি যেভাবে স্যার চালাচ্ছেন এইভাবে যদি শেষ পর্যন্ত আমরা পার্টিসিপেট করতে পারি ইনশাল্লাহ বিজয়ী হবো ইনশাল্লাহ। এটাই ছিল আমার কথা স্যার। ইনশাল্লাহ স্যার। স্যার আসলে এটা আমি তো বললাম যে এটা আমার বিশাল বড় সৌভাগ্য। আমি মনে করি যে আমার শিক্ষকতার জীবনে এটা আমার বিশাল বড় একটা প্রাপ্তি, যে শিক্ষাগুরুদের জন্য কিছু করা।
এটা আমি মনে করি যে আমার মানে বিশাল বড় একটা প্রাপ্তি, বিশাল বড়, এবং আমার আজকে এই জায়গাটা আমার একটা পূর্ণতা পেল স্যার। সত্যিকার অর্থে আমি খুব বিজি, এটা তো আপনারা জানেনই। তারপরেও আমি যেহেতু সময় পেয়েছি, যে দেখলাম যে ভাইবা হতে একটু দেরি হচ্ছে, আমি আর দুবার চিন্তা করিনি যে না, আমি আমার সম্মানিত শিক্ষাগুরুদের জন্য আমার একটা কিছু করতে হবে, এটা অনেকটা আমার দায়িত্ব। আর স্যার আমি আবার আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনাদেরকে কিছুই শেখাতে চাইনি, ওই শেখানোর যোগ্যতাও আমার নেই। যাই কিছু বলছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর রফিকুল বারী স্যার যেটা বলছেন যে অনারিয়ামের যে বিষয়টা স্যার, অনারিয়ামের যে বিষয়টা স্যার, আমাদের তো ন্যূনতম একটা মেনটেনেন্স আছে, যেইটা মানে আমাদের স্টাফ আছে, আমাদের রুম কস্ট আছে, আমাদের ইলেকট্রিসিটি কস্ট আছে, সব কিছু মিলিয়ে একটা ন্যূনতম আছে। তো আমাদেরকে কেউ যোগাযোগ করেছিলেন, আমি কাউকে এটাকে আমরা আবার ওইভাবে না নিয়ে আমরা গিফট, আপনাকে একটা টোকেন গিফট মনে করতে স্যার পারি। আপনাকে গিফট হিসেবে দিতে পারি। যেমন আমার স্টাফরা এখনো আমার পাশে বসে আছে, ঠিক আছে? তো আমি আমার বিষয়টা বাদ দিলাম যে আমার আসলে শিক্ষার কখনো কোনো দাম হয় না। যা কিছু শিখছি শিক্ষাগুরুদের কাছ থেকে, এটা আমি দাম দিয়ে শোধ করতে পারবো না, এটা হয়ও না, হওয়া উচিতও না, ঠিক আছে স্যার? তো যার কারণে আমরা স্যার মিনিমাল যেইটা 310 টাকা রেখেছি স্যার। আর আপনারা ওই যে আমাদের গ্রুপে আমি আপনাদের সবাইকে জয়েন করিয়ে নেব, সমস্যা নেই। আপনারা মানে পেমেন্টের বিষয়টা আমি আপনাদেরকে কিছুই বলবো না স্যার, এটা আপনাদের সিদ্ধান্তের উপরে স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা স্যার, যে আমি যদি কাল থেকে কেউ যদি ক্লাস নাও করেন, মানে যদি আমাদের সাথে যদি নাও আসেন, আমি ইনশাল্লাহ আমি এতটুকু আশাবাদী সর্বশক্তিমান রাব্বুল আলামিনের ইচ্ছাতে এবং আপনাদেরই দোয়াতে, শিক্ষাগুরুদের দোয়াতে, আমি যা কিছু শিখিয়ে দিয়েছে এটা একটু গর্বের মতো মনে হবে, একটু অহংকারের মতো মনে হবে। বাংলাদেশে সিঙ্গেল কোনো একটা ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো প্ল্যাটফর্মে আপনারা এই কথাগুলো পাবেন না। আমি এটুকু গর্ব করে বলি, কারণ আমার মানে প্রত্যেকটা মানুষের গর্ব করার মতো কোথাও না কোথাও কিছু থাকে, সেটা নিয়ে গর্ব করতে হয়। আমি সেই গর্বটাই করি যে আমি আমার সম্মানিত শিক্ষাগুরুদের সাথে নিয়ে আজকে যে আলোচনাটা করলাম, বাংলাদেশের অনলাইন বলেন, অফলাইন বলেন, একজন টিচার বলেন, দুজন টিচার বলেন, এটা গেম চেঞ্জিংয়ের কথাটাই আপনি কোথায় পাবেন না, বাকিগুলো তো অনেক বিষয়। তো সম্মানিত স্যারেরা, মানে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, আপনারা আমাদের সাথে ছিলেন। ইনশাল্লাহ আপনারা যে বিষয়গুলো বলছেন প্রত্যেকটা নোট আমি রেখে দিয়েছি, তার থেকে বড় কথা টোটাল ক্লাসটা আমাদের রেকর্ড আছে, আমরা এটা ইউটিউবে দিয়ে দেবো। আপনারা আগামী বুধবার ইনশাল্লাহ আপনারা জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের একজন সম্মানিত শিক্ষক মাহমুদুল হাসান স্যার, আমরা একটু 30 সেকেন্ড সময় নেব। মাহমুদ হাসান স্যারের সাথে কোনো কথাই হয়নি, স্যার কি একটু কিছু কি বলবেন আমাদের উদ্দেশ্যে? আচ্ছা, একটু বলবেন, কথা না বললে যে ভাইবা বোর্ডের যে ভীতি, এই ভীতিটা তো কাটবে না, ভাইবা বোর্ডের ভীতিটা কাটবেন, একটা কথা বলবেন। তো ঠিক আছে সম্মানিত স্যারেরা, ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন। আমার বাবা একটু অসুস্থ, হার্ট অ্যাটাকের পেশেন্ট, আমার বাবার জন্য একটু বিশেষ করে দোয়া করবেন, খাস দিলে আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন। আবারও দেখা হবে স্যার আপনাদের সাথে। আর আপনাদের আমরা ফেসবুক গ্রুপে, মানে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে জয়েন করিয়ে দিচ্ছি, ওইখানে আমরা আপডেটগুলো দিয়ে দিচ্ছি। সবার জন্য শুভকামনা স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।